আহ, আমরা গতকাল পর্যন্ত আচ্ছা আমরা গতকাল পর- আচ্ছা, আমরা গতকাল পর্যন্ত আমাদের প্লেয়ারটাকে মুভ করাতে পেরেছিলাম। আমরা প্লেয়ার মুভ করিয়েছিলাম, আমরা র্যান্ডমলি এনিমি স্পন করিয়েছিলাম, তারপরে আমরা প্লেয়ারকে দিয়ে গুলিও করিয়েছিলাম ফায়ার বাটনের সাহায্যে প্লেয়ারকে দ্বারা ফায়ার করিয়েছিলাম। চলো আমরা একটু দেখে নিই যে কাজটুকু আমরা করা হয়েছিল গতকাল পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত করেছিলাম, কিন্তু আমাদের এখানে যে প্রবলেমটা, যে যখন আমাদের ফায়ার করছি, ফায়ারটা যে এনিমির গায়ে লাগছে, লাগার পরে এনিমি ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, তাই না? তো সেটা হচ্ছে না। এটা না হওয়ার কারণ হচ্ছে আমরা কলাইডার অ্যাড করিনি। আমরা কোনো গেম অবজেক্টের গায়ে এখনো কলাইডার অ্যাড করিনি জন্য এই কলিশনটা ঠিকঠাক ডিটেক্ট করা যাচ্ছে না। ঠিক আছে, তো আজকে আমরা মেইনলি কলাইডার অ্যাড করব এবং কলাইডারের সাহায্যে কিভাবে কলিশন ডিটেকশন করে সেই জিনিসগুলো আমরা দেখব, এবং একই সাথে আমরা স্কোরিং এর বিষয়গুলো দেখব, কিভাবে স্কোরিং সেট করতে হয় এবং মেইন মেনুতে কিভাবে মেনুগুলো অ্যাড করা হয়। এই জিনিসগুলো দেখে ফাইনালি আমরা অ্যান্ড্রয়েডের জন্য বিল্ড দিয়ে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে প্লে করব। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। প্রথম কাজ হচ্ছে আমাদের এখন কলিশন ডিটেকশন করতে হবে। হ্যাঁ, তো কলিশন ডিটেকশন করার জন্য প্রথমত লেয়ারের সাথে একটা কলাইডার লাগাতে হবে, এনিমির সাথে কলাইডার লাগাতে হবে, এবং আমাদের যে ফায়ার আছে, ফায়ারের যে লেজারটা, সেই লেজার প্রিফেবের সাথে কলাইডার লাগাতে হবে। আমরা প্রথমত প্লেয়ারের গায়ে কলাইডারটা লাগাই। ওকে, আমরা প্লেয়ারটার গায়ে কলাইডার লাগানোর চেষ্টা করে দেখি। তো সেজন্য যেটা করতে হবে, আমরা আমাদের সেই প্লেয়ার গেম অবজেক্টটাতে ক্লিক করব। প্লেয়ার ক্লিক করার পরে ডান পাশে ইন্সপেক্টরে এই যে অ্যাড কম্পোনেন্ট লেখা, অ্যাড কম্পোনেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এই সার্চ বক্সে আপনি COL কল লিখলে এখানে দেখবেন অনেকগুলো কলাইডারের অপশন চলে আসছে। তা আমাদের এই প্লেয়ার গেম অবজেক্টটা যেহেতু কোনো সার্কেল না, বা কোনো নির্দিষ্ট কোনো শেপ না, আই মিন কোনো ট্রায়াঙ্গেল না, হ্যাঁ, কোনো স্কোয়ার না, রেক্টেঙ্গেল না, কিছু না, জাস্ট একটা পলিগন, তাই না, একটা কমপ্লেক্স শেপ। সেক্ষেত্রে আমরা এখানে পলিগন কলাইডার 2D এটা অ্যাড করে দিব। ওকে, এই যে পলিগন কলাইডার 2Dটা অ্যাড করলাম। আমরা যদি সিনে যাই, এই যে চারপাশে সবুজ লাইন দিয়ে দেখা যাচ্ছে যে এরিয়া দিয়ে 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 একটা কলাইডার অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি চান এই যে বাড়তি অংশগুলো এটা এডিট করতে পারবেন। কিভাবে? ডান পাশে পলিগন কলাইডার 2Dর এখানে যে এডিট কলাইডার নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি মাউসটা ঠিক এর পাশে যেদিকে নিয়ে যাবেন, দেখবেন একটা স্কোয়ারের মতো একটা ইয়ে দেখাচ্ছে। যেখানেই ক্লিক করবেন ওখানে একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। ধরেন আমি এটাকে চাচ্ছি একটু চাপাই দিতে, জাস্ট ক্লিক করে আপনি সুন্দর করে চাপাই নিতে পারবেন এভাবে। হ্যাঁ, এভাবে আপনি চাইলে যতটুকু দরকার, যেরকম দরকার, ধরেন এখানে আমি আরেকটা করতে চাচ্ছি, করে দিলাম। ঠিক যেভাবে যেভাবে আপনার যদি মনে হয় যে একটু এডিট করলে ভালো হবে, আপনি এভাবে এডিট করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে ধরেন এখানে ওকে, আমার এইটুকুই এনাফ। আচ্ছা, এডিট করা হয়ে গেলে আবার এখানে ক্লিক করে দিলাম, শেষ। তাহলে কি দাঁড়ালো যে আমরা আমাদের প্লেয়ারের সাথে একটা কলাইডার অ্যাড করছি, তাই না? এখন ঠিক একইভাবে সেম কলাইডার গুলো এনিমির সাথেও অ্যাড করতে হবে, আমাদের লেজার প্রিফেবের সাথে অ্যাড করতে হবে। তবে তার আগে একটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে আমি প্রথম দিন দেখিয়েছিলাম যে আমাদের কলাইডারের এখানে আরেকটা অপশন আছে, ইজ ট্রিগার। তো ইজ ট্রিগার যদি আমরা না দেই, তাহলে আমার গেম অবজেক্টটা একটা সলিড বস্তুর মতো আচরণ করবে। হ্যাঁ, একটা পুরোটা একটা সলিড বস্তু। সলিড বলতে কি বোঝাচ্ছে, যেমন আমার এখন এখন যে অবস্থায় আছে, জাস্ট আমি কিন্তু এই স্ট্রিগারটা আনমার্ক করা। হ্যাঁ, এখন আমি যদি সেম আরেকটা কলাইডার এনিমির গায়ে লাগাই, সেখানেও সাপোজ ধরলাম যে স্ট্রিগারটা আনমার্ক করা, অর্থাৎ মার্ক করিনি, তো
তো সেক্ষেত্রে দুইটা বস্তু যখন কলাইড করবে মনে হবে যে দুইটা পাথর পাথরের সাথে সংঘর্ষ হয়েছে, এরকম একটা অবস্থা হবে। অর্থাৎ কলাইড করার পরে কেউ আর মুভ করতে পারবে না, কারণ দুইটা সলিড বস্তু কলাইড হয়েছে। কিন্তু আমাদের তো আসলে এরকম কলিশন দরকার নাই, আমাদের দরকার হচ্ছে জাস্ট কলিশন হয়েছে কিনা, দুইটা বস্তু সলিড বস্তুর মতো আচরণ করুক, এইটা আমরা চাই না। আমরা চাচ্ছি যে নর্মালি দুজনের মধ্যে কলিশন হচ্ছে কিনা এইটুকু ডিটেক্ট করতে পারলেই হবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে এদের যে কোনো একটার মাঝখানে একটা লেজার সেন্সর লাগাই দিতে, অর্থাৎ দুইজনের মধ্যে দুইটা সেন্সর থাকবে, যদি দুইটার মধ্যে কানেক্ট কলাইড হয় তার মানে ওই সেন্সরটা সেন্স করতে পারবে যে হ্যাঁ কলিশন হয়েছে। এই কাজটা করার জন্য আমাদের ইস ট্রিগারটা মার্ক করে দিতে হবে। আমরা প্লেয়ারের গায়ে যে পলিগন কলাইডারটা লাগালাম, এটা ইস ট্রিগারটা আমরা মার্ক করে দিলাম। ওকে, তাহলে এটা একটা সেন্সরের মতো কাজ করবে। আচ্ছা, তো প্লেয়ারের গায়ে লাগাইছি, এবার আমাদের এনিমির গায়ে লাগাতে হবে। এখন এনিমি তো ছিল প্রিফ্যাব আকারে, তাই না? যে প্রিফ্যাবসে যাবেন, এই এনিমিতে লেখা এখানে ক্লিক করবেন, করার পরে ওপেন প্রিফ্যাব ক্লিক করবেন, করলে আমার এনিমি প্রিফ্যাবটা ওপেন হয়ে যাবে। হওয়ার পরে এই যে অ্যাড কম্পোনেন্ট দিয়ে আবার এখানে একটা পলিগন কলাইডার অ্যাড করে দিবেন। করে দেওয়ার পর দেখবেন এই যেরকম আসছে। আপনি চাইলে একটু কিঞ্চিত এডিট করে নিতে পারেন যদি মনে হয়। আর আমি অত কিছু দেখালাম না, এনাফ, সমস্যা। হ্যাঁ, এখন এই এনিমির কলাইডারটাও তো আমাদের ইস ট্রিগার করে দিতে হবে। আচ্ছা, গেল এনিমি গেল। এবার আমাদের লেজার আছে, লেজারের সাথেও একটা কলাইডার অ্যাড করতে হবে। তাহলে লেজার সিলেক্ট করবেন, করার পরে ওপেন প্রিফ্যাবে ক্লিক করবেন, করার পরে লেজারের এই ডান পাশে ইন্সপেক্টরে অ্যাড কম্পোনেন্ট ক্লিক করবেন, করার পরে পলিগন কলাইডার করলে এই যে দেখেন এটার বর্ডার দিয়ে একটা কলাইডার অ্যাড হয়ে গেছে, এবং এটাও ইস ট্রিগার হবে। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, এখন আমি বলছিলাম যে শুধুমাত্র দুইটা বস্তুর মধ্যে কলাইডার অ্যাড করলেই তারা কলিশন ডিটেক্ট করতে পারবে না, রিজিড বডি অ্যাড থাকতে হবে। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে কলিশন ডিটেকশন করতে চাইলে দুইটাতেই কলাইডার থাকতে হবে এবং যে কোনো একটার মধ্যে একটা রিজিড বডি থাকতে হবে। আচ্ছা, যেহেতু আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা প্লেয়ারের গায়ে একটা রিজিড বডি লাগাতে পারি। আমরা প্লেয়ারের গায়ে একটা রিজিড বডি লাগাই দিচ্ছি। এখন কথা হচ্ছে রিজিড বডি লাগালে কিন্তু ফিজিক্স অ্যাপ্লাই হবে, তাই না? এখন আমরা তো চাচ্ছি না ফিজিক্স অ্যাপ্লাই হোক এই ক্ষেত্রে, কিন্তু কলিশনের জন্য আবার রিজিড বডিও লাগবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করব, আমরা গ্র্যাভিটি স্কেলটা 0 করে দিব যাতে এটা নিচে পড়ে না যায়। আমরা মাসটা খুবই কম করে দেব 0.1, যাতে ইফেক্ট প্রায় নাই পড়ে। আর বাকিগুলো যেরকম আছে সেরকমই থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মাস কমাই দিলাম আর গ্র্যাভিটি 0 করে দিলাম। ওকে, তাহলে এইভাবে আমি প্লেয়ারের গায়ে একটা রিজিড বডি লাগালাম, আমি এনিমির গায়ে একটা রিজিড বডি লাগাবো। এনিমি ওপেন করলাম, প্রিফেক্টটা করার পর রিজিড বডি 2D অ্যাড করে দিলাম, করে দেওয়ার পরে সেম গ্র্যাভিটিটা 0 করে দিব আর মাসটা 0.1 করে দিব। এভাবে এনিমির গায়ে লাগানো হয়ে গেল, প্লেয়ারের গায়ে লাগানো হয়ে গেল। এখন লেজারের গায়ে আসলে আর লাগাতে হবে না, কারণ লেজার বের হয়ে তো এনিমির গায়ে যখন লাগবে, লেজার আর এনিমির মধ্যে যে ডিটেকশনটা, এটা যেহেতু এনিমি শরীরে একটা রিজিড বডি অলরেডি আছে, সুতরাং লেজারের গায়ে না লাগালেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা মোটামুটি কলাইডার রিজিড বডি লাগানো শেষ। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিপ্টে লিখতে হবে, আমাদের কিছু কোড করতে হবে যে কলিশনটা ডিটেক্ট করলে কিভাবে ডিটেক্ট করতেছে, কিংবা যখন কলিশন হবে তখন কোন কাজগুলো হবে, এই জিনিসগুলো আমাদের স্ক্রিপ্টে স্পেসিফাই করে দিতে হবে। তো আমরা স্ক্রিপ্টে যাই, যাওয়ার পরে আমরা এনিমি কন্ট্রোলার আর লেজার কন্ট্রোলার দুটাই ওপেন করি। আমাদের যেহেতু দুটার মধ্যেই কাজ করতে হবে। আচ্ছা, তো লেজার কন্ট্রোলারে যাই প্রথমে। এখন যখন একটা লেজার একটা এনিমির শরীরে আঘাত করবে তখন আসলে কি হবে ঘটনাটা? যখন একটা লেজার একটা এনিমির শরীরে যখন আঘাত করবে, অর্থাৎ দুজনের মধ্যে যখন কলিশন হবে, তখন কি কি ঘটনা ঘটবে? প্রথমত এনিমিটা মরে যাবে, অর্থাৎ এনিমির গেম অবজেক্টটা আমরা ডিস্ট্রয় করে দিব, তাই না? আর দ্বিতীয়ত লেজারটাও ডিস্ট্রয় করে দিব, কারণ এটা তো অলরেডি একটা এনিমিকে আঘাত করে ফেলছে। লেজারটা ডিস্ট্রয় হয়ে যাবে এবং এনিমিটাও ডিস্ট্রয় হয়ে যাবে, এবং একই সাথে কি হবে, আপনার স্কোর বাড়বে, তাই না?
তো স্কোরিং সিস্টেম যেহেতু আমরা এখানে অ্যাড করি নাই, তা আপাতত আমরা ডেস্ট্রয়ের কাজটা করি। এখন ডেস্ট্রয়ের কাজটা কোথায় করব? ইউনিটিতে বিল্ট ইন একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ভয়েড অন ট্রিগার এন্টার 2D। এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। না, একটু সময় লাগছে কম্পাইল হতে। তো এই অন ট্রিগার এন্টার 2D তে এখানে আপনারা ধরেন ভুলে গেছেন যে অন ট্রিগার এন্টার 2D এখানে ইয়া লাগে, আপনার একটা প্যারামিটার লাগে। এখন কথা হচ্ছে যে আমাদের কলিশনের ডিটেকশনের জন্য দুই রকমের ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন। একটা হচ্ছে অন ট্রিগার এন্টার 2D, আর একটা আছে হচ্ছে ভয়েড অন কলিশন এন্টার 2D। হ্যাঁ, দুইটা ফাংশন আছে। এই এই ফাংশনটা অটোমেটিক্যালি কল হবে। কখন কল হবে? যদি আপনার যে কলাইডারটা আমরা লাগাইছিলাম ওইটার যে ট্রিগারটা মার্ক করে দিছিলাম, ওইটা যদি আমরা মার্ক না করতাম, হ্যাঁ, দুইটা অবজেক্টের মধ্যে ওই ট্রিগারটা যদি আনমার্ক করা থাকতো, সেক্ষেত্রে যদি ওদের মধ্যে যখনই কলিশন হবে তখনই অন কলিশন এন্টার 2D ফাংশনটা একবার কল হবে। ঠিক আছে? তো এটা আমাদের আপাতত লাগবে না। কেন? কারণ আমাদের কলাইডার দুইটা ট্রিগার করা, ট্রিগারটা মার্ক করা। তো ট্রিগার মার্ক করা থাকলে অন কলিশন এন্টার কল হয় না, কল হয় হচ্ছে অন ট্রিগার এন্টার 2D। ঠিক আছে? এই মেথডটা একবার কল হবে। কখন কল হবে? যখন দুইটা বস্তুর মধ্যে কলিশন হবে। ঠিক আছে? যখনই কলিশন হবে তখনই এই মেথডটা কল হবে একবার অটোমেটিক্যালি। এটা কোথাও থেকে কল করতে হবে না। এই আপডেট ফাংশনটা যেরকম প্রতি ফ্রেমে অটোমেটিক্যালি কল হচ্ছে, ঠিক সেরকম যখনই কলিশন হবে তখন এই ফাংশনটা একবার কল হবে। এখন কথা হচ্ছে যে অন কলিশন এন্টার 2D এইখানে একটা প্যারামিটার, এক টাইপের প্যারামিটার, এইটার এক টাইপের প্যারামিটার। এখন আমি আপনাদের বলছিলাম যে কোড করতে গেলে অবশ্যই আপনারা ইউনিটির ডকুমেন্টেশন ফলো করবেন। এখন ধরেন আপনি ভুলে গেছেন এখানে কি টাইপের প্যারামিটার লাগে, আপনি জাস্ট লিখবেন অন ট্রিগার এন্টার 2D ইউনিটি লিখে সার্চ দেবে, এন্টার দিবেন, এই যেখানে চলে আসবে স্ক্রিপ্ট ইমেবে ডট অন ট্রিগার এন্টার 2D। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওদের ডকুমেন্টেশনে চলে আসবে যে আসলে কি ধরনের কয়টা প্যারামিটার দিতে হয়। এই যে দেখেন চলে আসছে যে অন ট্রিগার এন্টার 2D প্যারামিটার হিসেবে যাবে কলাইডার 2D টাইপের একটা কিছু একটা। ঠিক আছে? কলাইডার 2D এই টাইপের একটা প্যারামিটার সেখানে ইউজ করতে হবে। তাহলে আপনি এখানে লিখবেন কলাইডার 2D এই টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, নাম দিলাম COL। ওকে, আচ্ছা। এখন এটা কি হবে? এই অন ট্রিগার এন্টার 2D টা এটা কার সাথে অ্যাটাচ করা আছে? এটা আছে লেজার কন্ট্রোলার ডট সিএস, তাই না? এই লেজার কন্ট্রোলারটা কোন গেম অবজেক্টের সাথে অ্যাটাচ করা? এইটা হচ্ছে আপনার কি বলে লেজার প্রিফেবের সাথে, হ্যাঁ লেজারের সাথে অ্যাটাচ করা আছে। হ্যাঁ, তো এটা যেহেতু লেজারের সাথে অ্যাটাচ করা আছে, সো এই লেজারটা যখন এনিমির সাথে কলাইড করবে তখন এনিমির গায়ে যে কলাইডারটা অ্যাড আছে, এনিমির গায়ে যে কলাইডারটা অ্যাড আছে, অর্থাৎ লেজার যার সাথে কলাইড করতেছে তার সাথে যে কলাইডারটা অ্যাড আছে সেটা এখানে প্যারামিটার হিসেবে পাস হবে। ওই কলাইডারটা অটোমেটিক্যালি এই মেথডের প্যারামিটার হিসেবে ঢুকে যাবে। অর্থাৎ আমরা এই COL আমরা যদি এখানে প্রিন্ট করি, যেমন আমি আপনাদের এখন দেখাবো যে আমরা ওই যে কনসোল দেখছিলাম না, এটা কেটে দেই, এটা দরকার নাই। কনসোলে প্রিন্ট করা যায়, যেমন আমি এখানে লিখি debug.log। হ্যাঁ, আমি debug.log এ কি করলাম, এই যে প্যারামিটার হিসেবে যে কল আসছে col ডট গেম অবজেক্ট ডট নেম, আমি এইখানে যেটা করলাম যে আমার লেজারটা যেই গেম অবজেক্টের সাথে কলাইড করবে সেই গেম অবজেক্টের নাম এখানে প্রিন্ট হবে। ঠিক আছে? এই debug.log দিয়ে আমরা আমাদের ইউনিটির এই যে কনসোলে আমরা দেখতে পারবো যে কার সাথে কলিশন হলো। এই debug.log দিয়ে আসলে প্রিন্ট করে, যেমন C++ এ ওই যে প্রিন্টএফ দিয়ে আমরা প্রিন্ট করতাম। ইউনিটির জন্য debug.log এটা ইউজ করে আমরা এই কনসোলে প্রিন্ট করতে পারবো। এখানে যেটা হবে, যখন আমার লেজারটা কোনো এনিমির সাথে কলিশন হবে তখন সেই এনিমির যে গেম অবজেক্ট তার নামটা এখানে শো করবে। চলুন আমরা দেখি। প্লে করলাম,
তো গুলি লাগানোই মুশকিল। এই যে একটা গুলি লাগছে, হ্যাঁ একটা গুলি লাগার কারণে এই যে দেখেন নিচে এনিমি গেম অবজেক্টের সাথে কলাইড করছে, ঠিক আছে। আর আমি যখন লেজারটা গুলি করতেছি, এখন লেজারটা যখন এখান থেকে স্পন হচ্ছে, স্পন হওয়ার সময় কিন্তু প্লেয়ারের গায়েও যেহেতু একটা কলাইডার লাগানো আছে, সো লেজারের কলাইডারের সাথে প্লেয়ারের কলাইডারও কিন্তু একটা কলিশন হচ্ছে, সেজন্য দেখেন এখানে প্লেয়ারের নাম আসবে। আমি এটা ক্লিয়ার করে দিই। দেখেন আমি একটা লেজার ফায়ার করব, ফায়ার করার সাথে এখানে প্লেয়ারের নামটা আসবে। ফায়ার করলাম, এই যে দেখেন প্লেয়ার, এবং ওই এই লেজারটা পরে এনিমির গায়ে লাগছিল, এই জন্য ওই এনিমি ক্লোন এই গেম অবজেক্টের নামটাও এখানে শো করছে। ওকে, তার মানে আমাদের কলিশন কিন্তু আসলে ডিটেক্ট হচ্ছে, সব ঠিকঠাক কাজ করতেছে। ওকে, আমি আবার গুলি করি, এই যে ফায়ার করলাম, দেখেন এখানে প্লেয়ারের নাম আসছে, কারণ লেজারটা যখন এখানে স্পন হচ্ছে লেজারের কলাইডারের সাথে আমার প্লেয়ারের কলাইডারেরও একটা কলিশন হচ্ছে, গুলি করলাম প্লেয়ার প্রিন্ট হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমরা দিন শেষে বুঝলাম যে কাজ হচ্ছে, ঠিকঠাক কাজ করতেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে চেক করব যে লেজারটা যার সাথে কলাইড করছে সে এনিমি কিনা, ওই গেম অবজেক্টটা এনিমি কিনা। তো ওইটা যদি এনিমি হয় তাহলে আমরা সেই এনিমিটাকে ডিস্ট্রয় করে দিব। ওকে, আচ্ছা আমরা তাহলে আসি। এখানে আসার পরে সেজন্য একটা কাজ করতে হবে, আমরা ট্যাগ ইউজ করব। ট্যাগ নামে একটা বিষয় আছে, সেটা কি, আমরা এনিমি প্রিফ্যাবটা ওপেন করতে হবে। এখন এই যে এনিমি প্রিফ্যাব ওপেন করবেন, ওপেন করলে দেখবেন যে যেখানে ট্যাগ লেখা আছে এটা কিন্তু এনিমি প্রিফ্যাব। এনিমি প্রিফ্যাবের উপরে যে ইন্সপেক্টরে দেখেন ট্যাগ আনট্যাগড দেওয়া, অর্থাৎ এটার আপাতত কোনো ট্যাগ দেওয়া নাই। আমরা এখানে একটা ট্যাগ দিয়ে নিব, এনিমি ট্যাগ দিব। দেখেন বাই ডিফল্ট এখানে কতগুলো ট্যাগ ক্রিয়েট করা আছে, আপনি যে কোনোটা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমরা এনিমি ট্যাগ দিব, এনিমি ট্যাগটা এখানে এখনো বাই ডিফল্ট থাকে না এনিমি ট্যাগটা, আমরা ওটা ট্যাগ অ্যাড করে নেব। তাহলে অ্যাড ট্যাগে ক্লিক করবেন, করার পরে এই যে ট্যাগ লিস্ট ইজ এমটি লেখা প্লাস বাটনে ক্লিক করবেন, করার পর এখানে নাম দিবেন ENEMY, হ্যাঁ সেভ। তাহলে এনিমি নামে একটা ট্যাগ এখানে সেভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এনিমি নামে যদি ট্যাগটা সেভ হয়ে যায়, আচ্ছা তাহলে তারপর আবার এনিমিতে যাবে, যার পরে যে ট্যাগ আনট্যাগ লেখা ক্লিক করবেন, দেখবেন এখানে লিস্টে এনিমি চলে আসছে, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, হয়ে গেল। তাহলে এনিমি গেম অবজেক্টটা ট্যাগ আমরা এনিমি দিয়ে দিলাম। এটার সুবিধা হচ্ছে আমরা যখন এখানে চেক করব, আমরা একটা ট্যাগের মাধ্যমে চেক করব, যে এরকম যে ইফ কল ডট গেম অবজেক্ট ডট ট্যাগ, অর্থাৎ যার সাথে কলাইড করছে ওই গেম অবজেক্টটার ট্যাগ ইকুয়াল টু যদি ENEMY এনিমি হয়, তাহলে আমরা কি করব, ওই গেম অবজেক্টটাকে এনিমি গেম অবজেক্টটাকে ডেস্ট্রয় করে দেব। তাহলে DESTROY ডেস্ট্রয় কল ডট গেম অবজেক্ট, ঠিক আছে। অর্থাৎ যে ওই কলাইডারটা যে গেম অবজেক্টের সাথে অ্যাড করা ছিল সেই গেম অবজেক্ট ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ আমার এনিমি গেম অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাবে। এখন একই সাথে খালি যে এনিমি গেম অবজেক্ট ডিস্ট্রয় করব তখন আমাদেরকে তো লেজারটাও ডিস্ট্রয় করে দিতে হবে, তাই না। তাহলে এখানে আমি ব্র্যাকেট দেই, ব্র্যাকেট দিয়ে প্রথমে এনিমিটা ডিস্ট্রয় করে দিলাম, তারপর আমি এই স্ক্রিপ্টটা যেহেতু অলরেডি লেজার গেম অবজেক্টের সাথে অ্যাটাচড, সুতরাং জাস্ট ডিস্ট্রয় গেম অবজেক্ট দিলে আমার লেজার গেম অবজেক্টটাও ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যখনই আমি এনিমির সাথে কলাইড হবে তখন একই সাথে আমার এনিমি গেম অবজেক্টটাও ডিস্ট্রয় হয়ে যাবে এবং আমার লেজার গেম অবজেক্টটাও ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন সেম কাজটা আমার হচ্ছে প্লেয়ারের ক্ষেত্রেও করতে হবে। প্লেয়ারের ক্ষেত্রে কোন জিনিসটা হবে, প্লেয়ারের ক্ষেত্রে হবে হচ্ছে যদি এনিমির সাথে প্লেয়ারের কলিশন হয় কখনো, অর্থাৎ আপনি গুলি করতে পারলেন না, এনিমির সাথে আপনার ধাক্কা লাগলো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে গেম ওভার হয়ে যাবে, তাই না। তো সেটা আমরা এখন ইমপ্লিমেন্ট করব। ভয়েড অন ট্রিগার এন্টার 2D কলাইডার 2D কল, হ্যাঁ এটা আমরা প্লেয়ার কন্ট্রোলারে করতেছি। আচ্ছা এখানে আমরা চেক করব যে ইফ কল ডট গেম অবজেক্ট ডট ট্যাগ ইকুয়াল টু যদি এনিমি হয়, হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে, যে আমার আসলে প্লেয়ার গেম অবজেক্টটাই ডিস্ট্রয় হয়ে যাবে, ডিস্ট্রয় গেম অবজেক্ট, এনিমির তো কিছু হবে না। আচ্ছা একই সাথে আমরা গেম ওভার হবে। এখন গেম ওভার হলে কি হবে, এই জিনিসগুলো আমরা এখন ইমপ্লিমেন্ট করি নাই, এটা আমরা পরে করব। আপাতত এইটুকুই যে
যদি এনিমির সাথে আমার প্লেয়ারের সংঘর্ষ হয় তাহলে প্লেয়ারটাই নাই হয়ে যাবে। চলেন আমরা এটা করে দেখি। স্টার্ট দিলাম। যে গুলি করলাম, আমার লেজারও চলে গেল, এনিমিও চলে গেল, আর এনিমির সাথে যে প্লেয়ার লাগলে প্লেয়ার ডিস্ট্রয় হয়ে গেল। ওকে, তাহলে এইগুলো মোটামুটি ভালোই কাজ করতেছে না? এখন আমাদের স্কোরিং এর বিষয়টা আছে। হ্যাঁ, আমরা স্কোর দেখাবো। স্কোরটা কই দেখাবো? আমরা আমার গেমের যে কোনো একটা সাইডে দেখাতে পারি। আমরা ডান সাইডে এখানে দেখাইতে পারি। এখানে আমরা ধরেন স্কোর শো করব। তো স্কোর শো করানোর জন্য শো করানোর আগে আমরা আমাদের স্কোরিংটা তো ক্যালকুলেট করতে হবে, তাই না? আর স্কোরটা যেহেতু ডেটা, তো সেই জিনিসগুলো আমরা গেম ডেটা এই জায়গাটাতে আমরা রাখবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা রাখি পাবলিক স্ট্যাটিক ইন্ট স্কোর। ওকে, গেট সেট। আমরা স্কোর টাইপের একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম গেম ডেটাতে। আচ্ছা, এখন আমরা গেম সিন কন্ট্রোলারে ইনিশিয়ালি তো আমাকে একটা স্কোর সেট করে দিতে হবে। তো সেটা হবে হচ্ছে 0। গেমের একদম শুরুতে স্টার্টে আমার স্কোরটা থাকবে হচ্ছে ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এবার স্কোরটা বাড়বে কখন? যখন লেজারের সাথে এনিমি কলাইড করবে। অর্থাৎ এই যে আমরা লেজার কন্ট্রোলারে আসলাম, আসার পরে ঠিক এখানে যখন আমরা দেখবো যে এনিমির সাথে কলিশন হচ্ছে, তখন শুরুতে আমরা গেম ডেটা ডট স্কোর এটাকে প্লাস প্লাস করে দিব। ঠিক আছে? অর্থাৎ এটার মান 1 বেড়ে যাবে, স্কোরটা এক এক করে বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, তো স্কোরিং এর কাজ কিন্তু শেষ বলা যায়। আমরা স্কোরের ক্যালকুলেশনটা করে ফেললাম। জাস্ট কি করলাম, গেম ডেটাতে আমরা স্কোর ভ্যারিয়েবল নিলাম, ইনিশিয়ালি 0 করে দিলাম, এবং যখন আমার এনিমির সাথে কলাইড হবে তখন স্কোর বাড়বে। এখন এই স্কোরটা দেখাতে হবে, তাই না? শো করতে হবে। তো শো করাতে চাইলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ক্যানভাসে এখানে একটা ইউআই এলিমেন্ট অ্যাড করতে হবে। আপনার ক্যানভাসে ক্লিক করবেন, ক্লিক করার পরে রাইট ক্লিক করবেন, করলে ইউআই, হ্যাঁ, ইউআই দিয়ে এই যে টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে দেখবেন এই যে এখানে ক্যানভাসে আমাদের একটা টেক্সট চলে আসছে। আসলে এখানে নাম লিখবেন ফোর টেক্সট, লিখলাম। তারপর এইটাকে আমরা কি করব, আমরা চাচ্ছি এটাকে একদম ডান পাশে কর্নারে নিয়ে যেতে, তাই না? তাহলে আমরা ইন্সপেক্টরের এই যে রেক্ট ট্রান্সফর্ম এটাতে ক্লিক করবেন, করার পরে শিফট অল্টার ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে আমার একদম আপার লেফট কর্নার, ক্লিক করবেন, আপার লেফটে চলে যাবে। এখন আমাদের কালারটা কালো দেওয়া, কালো দিলে তো দেখা যাবে না, আমাদের কালারটা দিতে হবে হচ্ছে সাদা। নিচে গেলে এখানে দেখবেন যে কালার আছে, কালারের এখানে ক্লিক করবেন, করার পর এই যে আপনি এখানে কালার সিলেক্ট করতে পারবেন। আমরা সাদা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের টেক্সটটা ছোট অনেক, এটা একটু বড় করতে হবে, 25 দিলাম। হ্যাঁ, এখানে আমরা আপাতত 0 দিলাম ইনিশিয়ালি। আচ্ছা, টেক্সটটা আছে একদম ডান পাশে, বাম পাশে, এটা আমরা একদম ডানে নিয়ে যেতে, অ্যালাইনমেন্ট একদম রাইটে থাকবে। রাইটে থাকার জন্য এই যে অ্যালাইনমেন্ট রাইটে ক্লিক করলাম, আর যাতে একদম মাঝ বরাবর থাকে এই জন্য এটা মাঝখানে ক্লিক করে দিলাম, তাহলে মাঝখানে থাকবে। আচ্ছা, এটা একটু বেশি সাইডে চলে গেছে, তাহলে এটা আমরা আরেকটু পজিশন করে এখানে নিয়ে আসি, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই যে ঠিক এই জায়গাটায় আপনার তাহলে স্কোরটা শো করবে। তো এখন এই স্কোর তো শো করবে, ভালো কথা, স্কোরের মানটা তো চেঞ্জ করতে হবে, তাই না? তো চেঞ্জ করানোর জন্য যেটা করতে হবে, আমরা জাস্ট এই যে গেম সিন কন্ট্রোলারে একটা পাবলিক ভ্যারিয়েবল নিব, পাবলিক কি টাইপের, টেক্সট টাইপের। ওটা যেহেতু টেক্সট, আমরা টেক্সট টাইপের ভ্যারিয়েবল নিব, পাবলিক টেক্সট স্কোর টেক্সট। ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, আপনি যখন এটা অ্যাড করবেন বলবে যে টেক্সটটা খুঁজে পাচ্ছে না, এই যে দ্য টাইপ অর নেম স্পেস নেম টেক্সট কুড নট বি ফাউন্ড। হ্যাঁ, এই টাইপের কোনো ডেটা টাইপ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এটা যেই লাইব্রেরিতে আছে ওইটা আমরা উপরে ইনক্লুড করিনি, সেটা ইনক্লুড করতে হবে। তো এটা কোন লাইব্রেরিতে আছে? এটা আছে হচ্ছে ইউজিং ইউনিটি ইঞ্জিন ডট ইউআই,
এটা আপনাকে অ্যাড করে দিতে হবে। এটা যখনই অ্যাড করে দিবেন তখন দেখবেন এররটা চলে গেছে, এই যে পাবলিক টেক্সট স্কোর টেক্সট চলে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখানে স্কোর অ্যাড করব, তাই তো? আচ্ছা, তো স্কোর অ্যাডটা করব কিভাবে, আমরা আপডেট ফাংশনে স্কোরটা অ্যাড করে দিব। প্রতি ফ্রেমে স্কোরটা আপডেট হতে থাকবে। স্কোর টেক্সট ডট টেক্সট ইকুয়াল টু গেম ডেটা ডট কি অ্যাসাইন করব, স্কোর। ওকে, এখন দেখেন এখানেও একটা এরর আসছে। কি এরর, যে স্কোর টেক্সট ডট টেক্সট এটা হচ্ছে স্ট্রিং, কিন্তু আমরা স্কোরটা সেভ করছি ইন্টিজারে, তাই না? ইন্টিজার তো স্ট্রিং এ আমরা অ্যাসাইন করতে পারি না, তো সেহেতু আমরা যেটা করব এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেব। কিভাবে, ডট টু স্ট্রিং। ডট টু স্ট্রিং, জাস্ট এটার সাথে ডট টু স্ট্রিং লাগাই দিলে ইন্টিজারটা সরাসরি স্ট্রিং এ কনভার্ট হয়ে আপনার টেক্সটে অ্যাসাইন হয়ে যাবে। এবং এই টেক্সটটাই কিন্তু আমার সেই এই টেক্সট, অর্থাৎ এখানে আপডেট হতে থাকবে। অর্থাৎ আপনি একটা করে কিল করবেন, এখানে স্কোর 1 বাড়বে, 1 হবে। ঠিক আছে, আমরা প্লে করে দেখি। আচ্ছা সরি, আমি তো অ্যাড করছি, কিন্তু আমাকে তো এই রেফারেন্সটা আসলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, সেটা করিনি। যে গেম সিনে দেখবেন যে স্কোর টেক্সট নামে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে, এখানে তো আসলে ইয়ে করতে হবে, ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিতে হবে। এবার হয়েছে। এই যে 1 2 হয়ে গেল, কারণ ওই পাশে যেমন আরেকটা স্পন হয়েছিল ওর গায়ে লেগে গেছে। 3, সুন্দর মতো আমাদের স্কোর বাড়তেছে, তাই না? 6, তাহলে আমাদের স্কোরিংটা ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, তাহলে বলা যায় আমাদের আসলে গেম কমপ্লিট। আমাদের গেমের মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। আমাদের গেম সিন আসলে টোটালি কমপ্লিট। গেমে মোটামুটি আর কোনো কাজ নাই, আমরা যা করতেছি সবই ঠিকঠাক হচ্ছে। এখন যেটা করতে হবে যে আমরা মেনু সিনটা অ্যাড করব, আর গেম ওভার হয়ে গেলে কি হবে এই কাজটা করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি আপাতত, সেটা হচ্ছে আমাদের আমাদের মেনু সিনটা আগে রেডি করে ফেলি। হ্যাঁ, গেম সিনটা যতটুকু হয়েছে এটুকুই থাক, আর কিছু ফিনিশিং কাজ বাকি আছে, ওটা আমরা পরে করব। আমরা আমাদের মেনু সিনটা এবার কাজ করব। আমরা মেনু সিনে যাই। এই যে আমরা প্রথম দিন 2টা সিন ক্রিয়েট করে রাখছিলাম, একটা গেম সিন, একটা মেনু সিন, তাই না? আমরা মেনু সিনটা ওপেন করি। এবার আসলাম, মেনু সিনে তো কিছুই নাই, মেনু সিনে সবকিছু নতুন করে করতে হবে। মেনু সিন বলতে যেখানে আর কি আপনার ওই যে মেনুটা থাকে, প্লে, এক্সিট, অপশন, সেটিংস, এসব জিনিসপাতি থাকে সেগুলো। সেখানে আমরা প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারি। স্প্রাইটে গেলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম, আমি চাইলে এটাই অ্যাড করে দিই। গেম ব্যাকগ্রাউন্ডটাই অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি ধরেন চাচ্ছি যে এটার অপাসিটি বা ইন্টেন্সিটি একটু কমায় দিতে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবেন, করার পরে যে কালার অপশন আছে, অপশনে যে এটা হচ্ছে অপাসিটি, তা আপনি চাইলে একটু মিশিয়ে করে দিতে পারেন, অথবা চাইলে আর একটু যেরকম ডার্কিশ করে দিতে পারেন, যাতে আমাদের গেম এনভায়রনমেন্টের সাথে না মিলে যায়। আমরা একটু ডার্ক করে দিলাম, ডার্ক থাকলো। আচ্ছা, এখন আমার এখানে কি করতে হবে, আমাদের এখানে কতগুলো বাটন অ্যাড করতে হবে। প্লে বাটন অ্যাড করতে হবে, সেটিংস বাটন অ্যাড করতে হবে, অপশন বাটন, এক্সিট বাটন অ্যাড করতে হবে, এগুলো তাহলে আমি একটা বাটন অ্যাড করি। বাটন রিনেম, এটা হচ্ছে ধরেন প্লে বাটন। হচ্ছে প্লে বাটন অ্যাড করলাম। প্লে বাটন অ্যাড করলে এটাকে একটু স্কেলিং করে নিই। নাম লিখে যদি ডান ভিতরে টেক্সট লেখা পাবেন, তাহলে আমরা যদি প্লে, অর্থাৎ এখানে ক্লিক করলে গেমটা প্লে হবে। এটার স্কোপটা একটু বাড়াই দিই, 20 করে দিলাম, সাইজটা সরি 25 করে দিলাম। আচ্ছা, একটা
একটা প্লে বাটন রাখি আর একটা এক্সিট বাটন রাখি আমরা, যাতে গেম থেকে কুইট করার জন্য। তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করে দিই, সরাসরি ডুপ্লিকেট করে দিলাম, করে দিয়ে লিখলাম এক্সিট বাটন। একসাথে হয়ে গেছে, প্লে আর এক্সিট দুটো বাটন। আর আপনি ধরেন চাচ্ছেন যে হাই স্কোর, আমরা হাই স্কোর সেটিংটাও দেখাই দিব, যে হাই স্কোরটা অল টাইম আপনার ইয়েতে দেখাবে, শো করবে, আপনার হচ্ছে মেনুতে আপনার হাই স্কোরটা শো করবে। ঠিক আছে, তো হাই স্কোরটা শো আমরা কোথায় করাবো, এটাকে একটু নিচে নামিয়ে দিয়ে উপরে এখানে হাই স্কোর শো করে। ওয়াই টেক্সট হাই স্কোর টেক্সট। ওকে, হাই স্কোর টেক্সট নিলাম, এটা আমরা একটু উপরে নিয়ে যাই, এর কালার টালার চেঞ্জ করে দিই, সাদা করে দিই, অ্যালাইনমেন্টটা মিডলে দিয়ে দিলাম এবং সাইজটা বাড়াতে হবে। আপনাদের কারো কোনো বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই থামিয়ে দিয়ে প্রশ্ন করেন, আমি একটু দ্রুতই আগাচ্ছি, কারণ আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস শেষ করে দিব, তাই। আরো বড় করে দিই 30, হাই স্কোরটা একটু বড় দেখালে ভালো লাগবে 40। আমরা চাইলে বোল্ড করে দিতে পারি, যে ফন্টের এখানে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ফন্ট এরিয়াল দেওয়া আছে বাই ডিফল্ট, আপাতত কিছু ইম্পোর্ট করা নাই। এটা করার জন্য আমরা যেটা করতে হবে, আবার ওই যে আমরা এখানে যেভাবে ইম্পোর্ট করতাম, ইম্পোর্ট নিউ অ্যাসেট দিয়ে নরমালি স্প্রাইট যেভাবে ইম্পোর্ট করে ঠিক সেভাবে ফন্ট ইম্পোর্ট করবেন। করার পরে আপনি চাইলে এখানে ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। এই গোল বাটনে ক্লিক করলে এখানে আপনি ফন্টের লিস্ট চলে আসবে ইম্পোর্ট করার পর, যেটা সিলেক্ট করে দিবেন ওই ফন্ট চলে আসবে। ফন্ট স্টাইল এখানে নরমাল দেওয়া, আমি এটাকে বোল্ড করে দিচ্ছি একটু। আচ্ছা, 0 0। এখন হাই স্কোরের জন্য হাই স্কোরও তো সেভ করতে হবে আমাদের। হাই স্কোরের জন্য গেম ডেটাতে আরেকটা ইয়ে নিয়ে আসি, পাবলিক স্ট্যাটিক ইন্ট হাই স্কোর গেট সেট। আচ্ছা, থাকুক আপাতত। এটা জাস্ট আমরা আপাতত ইউআই ডিজাইনটা করে নিলাম যে কোথায় কি থাকবে। এখন আমরা কোড করিনি, অর্থাৎ কোথায় ক্লিক করলে কি হবে এই কাজগুলো আমরা এখনো করিনি। আচ্ছা, এখন আমরা গেম সিন কন্ট্রোলারের জন্য যেরকম একটা গেম সিন কন্ট্রোলার নিয়েছিলাম, এখন আমরা মেনু সিন কন্ট্রোলারের জন্য আমরা আরেকটা স্ক্রিপ্ট বানাবো, সেটা হচ্ছে মেনু সিন কন্ট্রোলার। ওকে, তাহলে আমরা স্ক্রিপ্টে যাই, যাওয়ার পর রাইট ক্লিক করে ক্রিয়েট সি শার্প স্ক্রিপ্ট মেনু সিন কন্ট্রোলার। কম্পাইল হচ্ছে, হয়ে গেল। এবার আমরা এখানে আমরা একটা গেম অবজেক্ট অ্যাড করব, নাম দিব মেনু সিন কন্ট্রোলার, নাম দিলাম। দেওয়ার পর আমার মেনু সিন কন্ট্রোলার স্ক্রিপ্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা আসি এই মেনু সিন কন্ট্রোলারটা এখন আমরা এডিট করব। আচ্ছা, এখন মেনু সিন কন্ট্রোলারে কি হবে, যেটা হবে আমরা একটা পাবলিক ফাংশন অ্যাড করব, যেটার কাজ হচ্ছে যখন আমরা প্লে বাটনে ক্লিক করব তখন কি হবে আসলে, অন ক্লিক প্লে বাটন। আর আরেকটা হচ্ছে এক্সিট বাটন ছিল আমাদের, পাবলিক ভয়েড অন ক্লিক এক্সিট বাটন। ঠিক আছে, আচ্ছা, এক্সিট বাটনে ক্লিক করলে কি হবে, যে আমাদের গেম থেকে বের হয়ে যাবে, তাই না? সেটার কাজ কেমনি কিভাবে করে, সেটা হচ্ছে একটা সুন্দর মেথড আছে অ্যাপ্লিকেশন ডট কুইক ইউআইটি, এটা কল করে দিবেন, কাজ শেষ, আপনার গেম থেকে বের হয়ে যাবে, শেষ। আর প্লে বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার আসলে কি হবে, তখন আপনাদের গেমটা শুরু হয়ে যাবে, তাই না? গেম শুরু হওয়া মানে কি, গেম শুরু হওয়া মানে হচ্ছে গেম সিন থেকে, গেমস আই মিন মেনু সিন থেকে, দুইটা যেহেতু সিন আমাদের এখানে, মেনু সিন থেকে গেম সিনে ট্রান্সফার হবে, তাই না? তাহলে এটা হচ্ছে লোড করতে হবে। তো এই জন্য সিন ম্যানেজার নামে একটা ক্লাস আছে,
এখন সিন ম্যানেজার নামে কিছু আসতেছে না কেন, কারণ এটা যে লাইব্রেরিতে আছে সেটা অ্যাড করা হয় নাই, তো ওটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। ডট যে সিন ম্যানেজমেন্ট, ইউনিটি ইঞ্জিন ডট সিন ম্যানেজমেন্ট নামে একটা লাইব্রেরি আছে, এটা আপনাকে উপরে অ্যাড করে দিতে হবে। করে দেওয়ার পরে এখানে আপনি সিন ম্যানেজার, এই যে সিন ম্যানেজার ডট লোড সিন, সিন ম্যানেজার ডট লোড সিন, এখানে প্যারামিটার হিসেবে কি দিবেন, সিনের নাম দিয়ে দিবেন। আমরা এখানে সিনের ইন্ডেক্স দিয়ে দিতে পারি। ঠিক আছে, 1 কেন দিলাম, কারণ হচ্ছে আপনাদেরকে দেখাই, এই যে আপনারা ফাইল অপশনে যান, যার পরে বিল্ড সেটিংস, বিল্ড সেটিংসে যান, দেখেন এখানে দেখেন এখানে আমরা সিন অ্যাড করে রাখি। হ্যাঁ, আপাতত গেম সিন অ্যাড করা, আমাদের মেনু সিনটাও অ্যাড করতে হবে। এই যে অ্যাড ওপেন সিন দিলে মেনু সিনটাও অ্যাড হয়ে যাবে। মেনু সিনটা থাকবে হচ্ছে গেম সিনের উপরে, এটা উপরে নিয়ে গেলাম, কারণ প্রথমে থাকবে মেনু সিন, অর্থাৎ গেমটা যখন শুরু হবে একদম শুরুতে লোড হবে মেনু সিন। হ্যাঁ, তো মেনু সিনের ইনডেক্স হচ্ছে 0, আর এরপরে আছে গেম সিন, গেম সিনের ইনডেক্স হচ্ছে 1। এই জন্য মেনু সিন থেকে আমরা গেম সিনে নিয়ে যেতে চাচ্ছি, এর মানে হচ্ছে আমরা 1 নাম্বার ইনডেক্সটা লোড করব। যেহেতু আমরা ওইখানে আমরা যেই ক্রমান্বয়ে সাজাবো, এখানে আপনি জাস্ট ওই ইনডেক্সটা দিয়ে দিবেন, তাহলেই এটা ক্লিক করলে সরাসরি গেম সিন লোড হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখি কাজটা কিভাবে হয়। এখন যেটা করতে হবে, বাটনের ফাংশনালিটি অ্যাড করতে হবে, অর্থাৎ এই বাটনে অন ক্লিকে অ্যাড করে দিতে হবে। প্লাস বাটনে ক্লিক করবেন, মেনু সিন কন্ট্রোলার নিলাম, নিয়ে এখানে কোন মেথডটা এক্সিকিউট হবে, অন ক্লিক প্লে আর এক্সিট, এক্সিটে মেনু সিন কন্ট্রোলারটা অ্যাড করে দিবেন। করে দেওয়ার পর এখানে হবে হচ্ছে অন ক্লিক, অন ক্লিক এক্সিট। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা প্লে করে দেখি। প্লে বাটনে ক্লিক করলে আমাদের পরের সিনটা প্লে হয়ে যাবে, গেম চালু হয়ে গেছে। এখন আমরা মেনু সিনে আছি, দেখেন আমরা প্লেতে ক্লিক করলাম, দেখেন আমাদের গেম সিনে চলে আসলো। ঠিক আছে, প্লেতে ক্লিক করার সাথে গেম সিন ওকে, আবার কেটে দিলাম, মেনু সিনে চলে আসলো। এই তো আমাদের কাজ বলা যায় শেষ। আর আমাদের এখানে আপডেট ফাংশন দরকার নাই, আমাদের এখানে যেটা দরকার একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে হাই স্কোর টেক্সট আপডেট করা, তাই না? হাই স্কোর টেক্সট আপডেট হবে কখন, স্টার্টে আমরা আপডেট করে দিব, অর্থাৎ যখন এই সিনটা যখন একবার লোড হবে তখনই হাই স্কোরটা আপডেট হয়ে যাবে। তো হাই স্কোরটা যেহেতু টেক্সট ফিল্ড, তো সেহেতু আমাদের এখানে একটা টেক্সট বাটন নিতে হবে, পাবলিক টেক্সট হাই স্কোর টেক্সট। ওকে, আর আরেকটা জিনিস, যেহেতু যে টেক্সট নাই কেন, আমাদের একটা লাইব্রেরি অ্যাড করতে হবে, ডট ইউআই। তাহলে টেক্সট নিয়ে নিলাম, এখানে আমরা কি করব, হাই স্কোর টেক্সট ইকুয়াল টু আমাদের গেম ডেটাতে তো আছেই, গেম ডেটা ডট হাই স্কোর ডট টু স্ট্রিং। ওকে, তাহলে আমাদের ওখানে হাই স্কোরটা চলে আসবে। ও আচ্ছা, সরি, আমরা হাই স্কোর টেক্সট দিছি, এটা হাই স্কোর টেক্সট তো আসলে টেক্সট টাইপের ডেটা, এখন এটা ডট টেক্সট দিতে হবে, তাহলে এই হাই স্কোরটা টেক্সট আকারে এখানে সেট হয়ে যাবে। আমাদের মেনু সিনের কাজ কমপ্লিট, মেনু সিনে আর তেমন কিছু নেই। এখন আমাদের গেম সিনে কিছু কাজ বাকি আছে, আমরা আবার গেম সিনে চলে যেতে পারি। গেম সিনে যাই, গেম সিনে কি কাজ বাকি আছে, যে যখন গেম ওভার হবে তখন কি কি হবে। আসলে গেম ওভার যখন হবে তখন আমরা এই যে গেম ওভার হয়ে গেলে কি হয়, গেম ওভার হয়ে গেছে এরকম একটা প্যানেল শো করে না, তো আমাদেরকে তো সেরকম একটা প্যানেল শো করাইতে হবে। তো আমরা নতুন একটা প্যানেল ক্রিয়েট করি, গেম ওভার প্যানেল নাম দিব সেটা, এই যে প্যানেল। ঠিক আছে, আমরা ক্যানভাসে গেছি, রাইট ক্লিক করছি, ইউআই এ গেছি, প্যানেল চলে আসছে। বাই ডিফল্ট পুরো ক্যামেরার সাইজে প্যানেলটা হবে, সমস্যা নাই। আমরা প্যানেলের নাম দিলাম গেম ওভার প্যানেল, নাম দিলাম। এটাকে একটু রিসাইজ করে নিতে হবে, পজিশন একদম মাঝ বরাবর দিয়ে দিলাম, ছোট করি।
এটার কালারটা একদম সাদা করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা এই গেম ওভার প্যানেলের মধ্যে গেম ওভার হলে কি কি থাকবে এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো আমরা গেম ওভারে কি কি রাখতে চাচ্ছি? আমরা গেম ওভারে রাখতে চাচ্ছি একটা টেক্সট যেটা দেখাবে যে না গেম ওভার হয়ে গেছে। টেক্সটটা মাঝে বরাবর নিয়ে আসলাম। টেক্সটটা থাকবে কই? থাকবে একটু উপরে। আর টেক্সটের অ্যালাইনমেন্ট হবে মাঝে একদম কালো দিয়ে দিই। ঠিক আছে, গেম ওভার টেক্সট থাকলো। আচ্ছা, এরপর কি থাকবে যে আমার এখানে স্কোরটাও তো শো করবে, অর্থাৎ গেম ওভার হওয়ার পর ফাইনালি আমার স্কোর কত হয়েছে সেটা এখানে আমরা দেখাতে যাচ্ছি। নামকরণ করে দিই গেম ওভার টেক্সট। আচ্ছা, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম, করে নেওয়ার পর এটা রান দিলাম স্কোর টেক্সট, অথবা গেম ওভার, আচ্ছা ফাইনাল স্কোর টেক্সট, এটা আমরা ফাইনাল স্কোর ইনিশিয়ালি 0। এরপর আর কি থাকে? এখানে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে ব্যাক টু মেনু, অর্থাৎ আমরা হয় মেনুতে যেতে চাচ্ছি, অথবা রিলোড, অর্থাৎ আমি গেমটা আরেকবার খেলতে চাচ্ছি, তাই না, রিপ্লে। আমরা এখানে চাইলে দুইটা বাটন অ্যাড করে দিতে পারি। বাটন অ্যাড করলাম, রিনেম, এটা সাপোজ ব্যাক টু মেনু বাটন, ঠিক আছে, এটা ব্যাক টু মেনু বাটন। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার টেক্সটটা এখানে মেনু লিখে দিতে হবে, এটা হচ্ছে আমার মেনু বাটন। এরকম আরেকটা বাটন থাকবে, সেটার কাজ কি? সেটা হচ্ছে আমার প্লে এগেইন আর কি, প্লে এগেইন। প্লে এগেইন বাটন, ওকে আমরা তাহলে একটা মেনু বাটন পাইলাম, একটা প্লে এগেইন বাটন পেলাম। আচ্ছা, এই জিনিসগুলো, অর্থাৎ এই যে আমার গেম ওভার প্যানেলটা কখন শো করবে, এটা আপাতত ইনিশিয়ালি তো এটা শো করবে না, তাই না? ইনিশিয়ালি আপনি কি করবেন? এই টিক মার্কটা অফ করে দিবেন, এটা অন থাকে এটা অফ করে দিবেন, কারণ গেম যখন চালু হবে তখন গেম এই প্যানেলটা শো করবে না। এটা শো করবে কখন? যখন গেম ওভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই কাজটা আমরা হ্যান্ডেল করি। আমরা গেম সিন কন্ট্রোলারে যাই, যাওয়ার পরে যেহেতু নতুন একটা গেম অবজেক্ট ক্রিয়েট করছি, এটা আমাদের অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিই পাবলিক গেম অবজেক্ট গেম ওভার প্যানেল। হ্যাঁ, গেম ওভার প্যানেলটা আমরা নিলাম, ভ্যারিয়েবল বানাই নিলাম। এখন এটা শো করবে কখন? যখন গেম ওভার হবে, তাই না? তাহলে যখন গেম ওভার হবে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে গেম ওভার নামে একটা পাবলিক ইয়ে করবো, পাবলিক মেথড ক্রিয়েট করবো, পাবলিক ভয়েড গেম ওভার। অর্থাৎ গেম ওভার হয়ে গেলে যে কাজগুলো হবে সেগুলো আমরা এখানে এক্সিকিউট করে মানে লিখে রাখবো। দেন যেখানে গেম ওভার হওয়া দরকার সেখানে জাস্ট আমরা এই ফাংশনটা কল করে দিলেই যাতে কাজ হয়ে যায়। ওকে, তাহলে গেম ওভার হলে কি কি হবে? প্রথমত গেম ওভার প্যানেলটা শো করবে, তাই না? তাহলে গেম ওভার প্যানেল ডট সেট অ্যাক্টিভ ট্রু। সেট অ্যাক্টিভ ট্রু এর কাজ হচ্ছে
ওই যে ওটা শো হয়ে যাবে, অর্থাৎ যদি আমরা চেক মার্কটা অফ করে দিলাম ওইটা তখন অন হয়ে যাবে, স্ক্রিপ্টের মাধ্যমে অন করে দিলাম। ওকে, তাহলে গেম ওভার প্যানেলটা শো করবে এবং একই সাথে কি হবে, একই সাথে কিন্তু আরো অনেকগুলা কাজ হবে। প্রথমত এটা একটু ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন যে গেম ওভার যখন হয়ে যাবে, প্রথমত তো আমাদের গেম ওভার প্যানেলটা সেট অ্যাক্টিভ ট্রু হবে, ভালো কথা। দ্বিতীয়ত আমাদের যে ব্যাকগ্রাউন্ড স্ক্রল হচ্ছিল, তাই না, ব্যাকগ্রাউন্ড স্ক্রলিংটা আমাদের অফ করতে হবে। এবং এই যে স্পন এনিমি, আমরা যেখানে এনিমি স্পন করতেছি, এই এনিমি স্পনিংটাও আমাদেরকে অফ করে দিতে হবে। হ্যাঁ, তো অর্থাৎ এনিমিও স্পন হওয়া যাবে না যখন গেম ওভার হয়ে যাবে, এবং আমার ব্যাকগ্রাউন্ডও স্ক্রল হবে না। ঠিক আছে, এই দুইটা কাজ কিন্তু আমাদের এই গেম ওভারেই করতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড যে স্ক্রল হচ্ছে এটা কিভাবে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা স্ক্রল করতেছি আমরা একটা স্পেসিফিক স্ক্রিপ্টের সাহায্যে, তাই না? সেটা স্ক্রিপ্টটা কোথায় আছে, এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড স্ক্রলার নামে একটা স্ক্রিপ্ট অ্যাটাচ আছে। এই স্ক্রিপ্টের কারণে ব্যাকগ্রাউন্ড স্ক্রল হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা জাস্ট কি করব, যে এখানে ব্যাকগ্রাউন্ড নামে গেম অবজেক্টটা নেওয়া নাই, তাই তো? আচ্ছা, আমরা ওই ব্যাকগ্রাউন্ড নামে যে গেম অবজেক্টটা আছে ওইটা আমরা নিয়ে নিব, পাবলিক গেম অবজেক্ট ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড গেম অবজেক্ট এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যেটা করব, যে গেম অবজেক্ট ডট, একটা জিনিস খেয়াল করেন, গেম অবজেক্ট ডট ওখানের কম্পোনেন্ট গুলো মানে আই মিন স্ক্রিপ্টটা তো আসলে কম্পোনেন্ট আকারে আছে, তাই না? তাহলে আমরা কি করব, এই কম্পোনেন্টটা খুঁজে বের করব। গেম অবজেক্ট বলতে ব্যাকগ্রাউন্ডের গেম অবজেক্ট, ব্যাকগ্রাউন্ড ডট গেট কম্পোনেন্ট। গেট কম্পোনেন্ট দিয়ে এখানে আপনার যেই স্ক্রিপ্টটা খুঁজতে চাচ্ছেন সেই স্ক্রিপ্টের নাম দিবেন। যে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্ক্রলার, এই স্ক্রিপ্টটা খুঁজতে চাচ্ছি, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড স্ক্রলার দিয়ে এটা দিবেন, দিয়ে ডট এনাবলড, এই ডট এনাবলটা জাস্ট ফলস করে দিবেন। তাহলে হবে কি, যখন গেম ওভার হয়ে যাবে আমার এই ব্যাকগ্রাউন্ড গেম অবজেক্টের সাথে যে স্ক্রিপ্টটা লেখা ছিল, অ্যাটাচ ছিল, সেই স্ক্রিপ্টটা ডিসেবল হয়ে যাবে। তো ডিসেবল হওয়া মানে কি, যদি ডিসেবল হয়ে যায় তার মানে কিন্তু আমাদের ওই ব্যাকগ্রাউন্ড স্ক্রলিংটা স্টপ হয়ে যাবে। ওকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা স্ক্রল হবে না, ওই স্ক্রিপ্টই আর রান করবে না। তাহলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রলিংটা স্টপ করে দিতে পারলাম। এখন আমাদের স্পন এনিমি এটাও স্টপ করতে হবে। এখন স্পন এনিমি নামে তো আমরা এরকম আলাদা কোনো স্ক্রিপ্ট অ্যাড করিনি, তাই না? আমার মনে হয় আমি আসলে যে ডিজাইনটা করছি আমি গেম সিনেই এনিমি স্পন করে দেখাইছি, বাট আপনারা যখন গেম বানাবেন বা গেমটা যখন একটু বড় হবে, এই ব্যাকগ্রাউন্ড স্ক্রলারের মতো এনিমি স্পনার নামে আলাদা একটা স্ক্রিপ্ট থাকবে, আপনারা আলাদা একটা স্ক্রিপ্ট বানিয়ে নেবেন। তো সেক্ষেত্রে তখন সুবিধা হবে কি, যে সাথে সাথে এখানেই আর কি ঠিক সেম ওয়েতে মানে যে গেম অবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ড স্পনার স্ক্রিপ্ট অ্যাড করা থাকবে ওইটা ডট গেট কম্পোনেন্ট এনিমি স্পনার ডট এনাবল ফলস, তাহলে হবে কি এনিমি স্পনিংটা অফ হয়ে যাবে। এই ক্ষেত্রে যেহেতু এখানেই আছে অলরেডি, তা সেক্ষেত্রে আমাদের একটা বুলিয়ান ভ্যারিয়েবল ইউজ করতে হবে। ঠিক আছে, বুলিয়ান ভ্যারিয়েবলে আমরা একটা ট্র্যাক রাখবো যে অলরেডি গেম ওভার হয়ে গেছে কিনা। জাস্ট প্রাইভেট বুল ইজ গেম ওভার। হ্যাঁ, ইনিশিয়ালি ইজ গেম ওভারটা ফলস হবে, একদম শুরুতে ইজ গেম ওভারটা ফলস, অর্থাৎ গেম ওভার হয়নি। যখন গেম ওভার হয়ে যাবে তখন আমরা ইজ গেম ওভারটা ট্রু করে দিলাম। ওকে, আচ্ছা, আর এনিমি স্পনিং, স্পন এনিমিটা কখন এক্সিকিউট হবে, এই মেথডটা কখন কাজ হবে, যতক্ষণ গেম ওভারটা, অর্থাৎ আপনার এই গেম ওভারের বুল ভ্যারিয়েবলটা যদি ফলস থাকে, আর যদি ট্রু হয়ে যায় তখন কিন্তু এটা আর এক্সিকিউট হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে এখানে কল করার সময় ইফ ইজ গেম ওভার, এটা যদি ফলস হয়, একমাত্র তখনই আমরা স্পন এনিমিটা কল করব। ঠিক আছে, আর এটা যদি ফলস না হয় তাহলে স্পন এনিমি কল হবে না, সেক্ষেত্রে এনিমিও স্পন হবে না। ওকে, তাহলে এই কাজটা আর কি করে দিলেই কাজ শেষ আমাদের। বুঝা গেছে? তাহলে গেম ওভার হলে তো আমাদের নরমালি এই দুইটা কাজই করতে হবে। প্রথমত গেম ওভারটা ট্রু করে দিতে হবে, গেম ওভার প্যানেলটা আমরা অ্যাক্টিভ করে দিব এবং ব্যাকগ্রাউন্ডের এই ব্যাকগ্রাউন্ড স্ক্রলারটা থামায় দিব, এবং একই সাথে এনিমি স্পনিংটাও থেমে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই গেম ওভারটা তো আমাদেরকে
কল করতে হবে, এটা তো কেবল বানায় রাখলাম। এখন এটা কল হবে কোথায়? এটা কল হবে হচ্ছে প্লেয়ার কন্ট্রোলারের সাথে, তাই না? এই যে প্লেয়ার কন্ট্রোলারে যখন এনিমির সাথে সংঘর্ষ হচ্ছে বা কলাইড হচ্ছে, তখন যে আমার গেম ওভারটা কল হবে। এখন একটা জিনিস ব্যাপার, আমরা একটা জিনিস খেয়াল করেন, এই যে গেম ডেটাটা স্ট্যাটিক ক্লাস ছিল। স্ট্যাটিক ক্লাস থাকার কারণে সুবিধা কি, যে আমরা এই ডেটার প্রপার্টি গুলো অন্যান্য স্ক্রিপ্ট থেকে এক্সেস করতে পারতাম। এখন আপনি যদি গেম সিন কন্ট্রোলারের গেম ওভার মেথডটা প্লেয়ার কন্ট্রোলার থেকে এক্সেস করতে চান, তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই গেম সিন কন্ট্রোলারের শুরুতে এটাকে সিঙ্গেলটন প্রপার্টি বলে। হ্যাঁ, আপনাকে এটাকে একটা সিঙ্গেলটন বানাই নিতে হবে। কিভাবে দেখাই দেই, সেটা হচ্ছে সহজ, বেশি কঠিন না। পাবলিক স্ট্যাটিক গেম সিন কন্ট্রোলার, অর্থাৎ আমি যেই ক্লাসের সিঙ্গেলটন বানাতে যাচ্ছি, আমি এখন গেম সিন কন্ট্রোলারে আছি, আমি এই স্ক্রিপ্টের সিঙ্গেলটন বানাবো, তাহলে সেটারই ডেটা টাইপ দিব। গেম সিন কন্ট্রোলার নামের একটা অবজেক্ট ক্রিয়েট করব, নাম কি দেব? ইনস্ট্যান্স, INSTANC, ইনস্ট্যান্স। ঠিক আছে, দিলাম। এরপর কি করব? ভয়েড AWAKE, আরেকটা আমাদের মেথড আছে, এই অ্যাওয়েক ফাংশনটা কল হবে যখন একদম গেমের শুরুতে, একদম এই স্ক্রিপ্টটা যখন এনাবলড হয়ে যাবে, তখন অ্যাওয়েকটা কল হবে। অ্যাওয়েকে আমরা কি করব? ইনস্ট্যান্স ইকুয়াল টু দিস। কখন দিব সেটা? যদি ইফ ইনস্ট্যান্স ইকুয়াল টু যদি নাল হয়, অর্থাৎ ইনস্ট্যান্সে যদি অলরেডি কিছু না থাকে, সেক্ষেত্রে ইনস্ট্যান্সে আমরা দিস বসাইতে পারি। দিসের কাজ কি? দিস মানে হচ্ছে এই যে গেম সিন কন্ট্রোলারের স্ক্রিপ্টটা, এই পুরা স্ক্রিপ্টটা আমরা এই ইনস্ট্যান্স ভেরিয়েবলে স্টোর করে রাখতেছি, বুঝছেন? এই দিস মানে হচ্ছে এই দিসের মধ্যে একদম পুরো স্ক্রিপ্টের রেফারেন্স আছে, আমরা পুরো স্ক্রিপ্টটাকে একসাথে এই ইনস্ট্যান্সে সেভ করে রাখলাম। এতে আমাদের সুবিধা হচ্ছে এই স্ক্রিপ্টের যত পাবলিক প্রপার্টি আছে সব আমরা এই ইনস্ট্যান্সের মাধ্যমে অন্য স্ক্রিপ্ট থেকে অ্যাক্সেস করতে পারবো। যেমন এখান থেকে আমরা প্লেয়ার কন্ট্রোলার থেকে কি করব? গেম সিন কন্ট্রোলার ডট ইনস্ট্যান্স ডট গেম ওভার, এখান থেকে আমরা গেম ওভারটা কল করে দিতে পারলাম। ঠিক আছে, গেম সিন কন্ট্রোলার ডট ইনস্ট্যান্স ডট গেম ওভার, অর্থাৎ এটা দিলে গেম ওভার হয়ে যাবে, তখন আর কি এই মেথডটা এক্সিকিউট হবে। ওকে, ক্লিয়ার সবার? এটাতে কি মানে সিঙ্গেলটনে কারো কোনো প্রবলেম আছে? সিঙ্গেলটন যেটা দেখালাম এই জায়গাটুকু, প্রবলেম নাই? ওকে, তাহলে গেম ওভার তো গেল। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা দুটো ফাংশন ক্রিয়েট করেছিলাম গেম ওভার প্যানেলে, তাই না? ফাংশন দুটো কি কি? ফাংশন দুটো ছিল হচ্ছে আমি কি বলি, বাটন, দুটো বাটন ক্রিয়েট করেছিলাম। একটা হচ্ছে মেনু সিনে যাওয়ার বাটন, আর একটা হচ্ছে প্লে এগেইন বাটন। এটাও আমাদেরকে এখানে ইয়ে করে দিতে হবে, ডেসক্রাইব করে দিতে হবে। পাবলিক ভয়েড আমরা একটা করব হচ্ছে অন ক্লিক ব্যাক টু মেনু বাটন, অন ক্লিক ব্যাক টু মেনু বাটন। এখানে যখন ক্লিক করবে তখন কি হবে? তখন যে কাজটা হবে সেটা হচ্ছে জাস্ট মেনু বাটনে চলে যাবে, এই মেনু সিনে চলে যাবে, সেই একই সিন লোড। তো সেজন্য আমাদের এখানে সিন ম্যানেজারের লাইব্রেরিটা ইউজ করতে হবে। সিন ম্যানেজমেন্ট অ্যাড করলাম, করে এখানে জাস্ট লিখবো সিন ম্যানেজার ডট লোড সিন 0, কারণ আমরা এখন এখান থেকে মেনু সিনে চলে যেতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হচ্ছে পাবলিক ভয়েড, একটা কি ছিল? প্লে এগেইন অন ক্লিক প্লে এগেইন বাটন। অর্থাৎ প্লে এগেইন মানে কি? আমি আবার খেলতে যাচ্ছি। আবার খেলা মানে কি? অর্থাৎ গেম সিনটাই আমি আবার লোড দিব, তাহলে কিন্তু আবার শুরু থেকে শুরু হবে। তাহলে সিন ম্যানেজার ডট লোড সিন 1, অর্থাৎ গেম সিনটাই আমি পুনরায় লোড দিলাম। ঠিক আছে, তাহলে আমার গেমটা আবার শুরু থেকে শুরু হয়ে যাবে। কমপ্লিট মোটামুটি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন গেম ওভার হয়ে যাবে, হ্যাঁ, তো গেম ওভার হয়ে গেলে আপনার
স্কোরিং এর বিষয় আছে, যেমন হাই স্কোর সেভ করতে হবে, তাই না? তো হাই স্কোর সেভ করতে গেলে সেই সেভটা আমরা কিভাবে করব, যে ইফ গেম ডেটা ডট ইফ গেম ডেটা ডট হাই স্কোর, অর্থাৎ অলরেডি যে হাই স্কোর আছে ওটা যদি গেম ডেটা ডট স্কোর স্কোরের থেকে ছোট হয়, অর্থাৎ আপনি যে অলরেডি যে স্কোরটা করছেন এটা যদি হাই স্কোরের থেকে বড় হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, গেম ডেটা ডট হাই স্কোর ইকুয়াল টু গেম ডেটা ডট স্কোর। ঠিক আছে, গেম ডেটা ডট হাই স্কোর ইকুয়াল টু গেম ডেটা ডট স্কোর, অর্থাৎ আমরা হাই স্কোরটা আপডেট করে দিলাম। এই কাজটাও গেম ওভার প্যানেল গেম ওভার ফাংশনের মধ্যেই হবে। আচ্ছা, এখন এটা করে দেওয়ার পরে আমরা যখন গেম ওভার প্যানেলটা সেট অ্যাক্টিভ করলাম, তো সেট অ্যাক্টিভ করার পরে আরো কিছু কাজ আছে। আচ্ছা, সেট অ্যাক্টিভটা আমরা পরের লাইনে করি। হ্যাঁ, কাজটা কি, এর ভিতরে আমাদের একটা টেক্সট ফাইল ছিল, তাই না? ওই যে হাই স্কোর স্কোর টেক্সট ফাইল, এর ভিতরেও আমাদের একটা স্কোর টেক্সট ফাইল ছিল। তো সেটা আমরা নিয়ে আসি, সেটা তো আপডেট করে দিতে হবে। পাবলিক টেক্সট ফাইনাল স্কোর টেক্সট। তো ফাইনাল স্কোর টেক্সটটা কি হবে, ফাইনাল স্কোর টেক্সট ডট টেক্সট ইকুয়াল টু গেম ডেটা ডট স্কোর। আমি যে ফাইনাল যে স্কোরটা করছি সেটা আমি দিয়ে দিলাম। ওকে, এই তো তাহলে মোটামুটি কমপ্লিট বলা যায় আমাদের গেম ওভারের কাজগুলা। আচ্ছা, আমরা রান করে দেখতে পারি। তবে রান করার আগে আমরা যে এতগুলো পাবলিক ফিল্ড ক্রিয়েট করছি এগুলো ওখানে বসাইতে হবে। যেমন গেম ওভার প্যানেল দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, স্কোর টেক্সট দেওয়া আছে, ফাইনাল স্কোর টেক্সট দিলাম। হ্যাঁ, আর দুইটা বাটনের কাজ আছে, সেটা হচ্ছে ব্যাক টু মেনু আর প্লে এগেইন। আচ্ছা, ব্যাক টু মেনুতে হবে হচ্ছে অন ক্লিক ব্যাক টু মেনু বাটন, আর প্লে এগেইনে যাবে হচ্ছে অন ক্লিক প্লে বাটন, সরি অন ক্লিক প্লে এগেইন। হ্যাঁ, আশা করি কাজ শেষ। চলুন আমরা আবার মেনু সিনে যাই, মেনু সিন থেকে আমরা শুরু করি। কোনো বাগ না থাকলে ঠিকঠাক কাজ করার কথা। অবজেক্ট রেফারেন্স নট সেট বলতেছে, কোনো একটা অবজেক্ট হয়তো বসানো হয়নি। কোথায়, মেনু সিন কন্ট্রোলারে। আচ্ছা, কি বসাইনি আমরা, ও মেনু সিন কন্ট্রোলার হাই স্কোর টেক্সট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাই স্কোর টেক্সট এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা তো মেনু সিনে হাই স্কোরটা ঠিক করিনি, অ্যাড করিনি, করেছিলাম? মেনু সিন কই, মেনু সিন, ও হ্যাঁ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা প্লে করি। প্লে, গুলি করলাম, 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো। এবার গেম ওভার হোক নাকি? গেম ওভার হয়ে গেল, আমার স্কোর 4 দেখাচ্ছে এবং সব স্টপ হয়ে গেছে। আমি যদি আবার প্লে এগেইন দেই, আবার শুরু থেকে গেম শুরু হবে। ঠিক আছে, পাঁচ হয়ে গেছে, 6 হয়ে গেছে, এবার গেম ওভার হোক। হ্যাঁ, আমার স্কোর 6 হয়ে গেছে এবং মেনুটা চলে আসছে। এবার আমি মেনু সিনে যাই, মেনু সিনে গেলে যে আমার দেখাবে আমার হাই স্কোর এখন পর্যন্ত 6। ওকে, তাহলে বলা যায় আমাদের গেম কমপ্লিট। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আমি কেটে দিলাম, হ্যাঁ, আমি কিন্তু গেম থেকে বের হয়ে গেছি, বের হয়ে আমি আবার প্লে দিলাম,
দিয়ে দিলে এখন একটা জিনিস আপনারা দেখবেন, সেটা হচ্ছে দেখেন 0, আমি যে হাই স্কোর 6 করছিলাম এটা কিন্তু হারায় গেছে। অর্থাৎ আপনি যদি একবার গেম থেকে বের হয়ে যান, আপনি নেক্সট টাইম গেমে ঢুকে দেখবেন আপনি অনেক কষ্ট করে 150 হাই স্কোর করছেন, ওগুলো সব নাই, ভ্যানিশ, আবার সব শূন্য হয়ে গেছে। এটা একটা প্রবলেম। এই জন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার লোকাল ডিভাইস, আপনি যে ফোনে খেলতেছেন সেই ফোনের ডেটাগুলো সেভ করে রাখা যায়। হ্যাঁ, সেখানে ডেটা সেভ করে রাখতে হবে। অর্থাৎ আপনার যখন হাই স্কোর হয়ে যাচ্ছে, আপনি সাথে সাথে হাই স্কোরটা সেভ করে রাখবেন। কিভাবে? সেটার জন্য আপনার ঠিক যখন হাই স্কোর হচ্ছে, এই যে আমাদের গেম ওভারে আমি তো এখানে হাই স্কোরটা সেট করতেছি, তাই না? এখানে যেটা করবেন, এটাকে বলে প্লেয়ার প্রেফস নামে একটা মেথড আছে, PLAYR, প্লেয়ার, এই যে প্রেফস, প্লেয়ার প্রেফস, এটা হচ্ছে প্লেয়ার প্রিফারেন্সের সংক্ষিপ্ত রূপ। এটার মাধ্যমে আমরা যে কোনো ডেটা লোকাল ডিভাইসে, যদি আমি ফোনে খেলি ফোনে, যদি পিসি গেম হয় তাহলে পিসিতে, যেটাই হোক, যদি ব্রাউজার গেম হয় তাহলে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে, যেখানেই হোক আমাদের ডেটাগুলো সেভ হয়ে থাকবে। সেটা কিভাবে? এখন ডেটা কয় রকমের হতে পারে দেখেন, প্লেয়ার প্রেফস ডট দিলে আপনার এখানে অনেকগুলো আছে, সেট স্ট্রিং, সেট ইন্ট, সেট ফ্লোট। আপনি ফ্লোট টাইপের ডেটা সেভ করতে পারবেন, ইন্ট টাইপের ডেটা সেভ করতে পারবেন, স্ট্রিং টাইপের ডেটা সেভ করতে পারবেন। যেহেতু আমাদের হাই স্কোরটা ইন্টিজার টাইপের, তো আমরা সেট ইন্ট দিব, সেট ইন্ট দিয়ে সেভ করব। এখন এটার দুইটা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারে স্ট্রিং হিসেবে একটা কি যাবে, অর্থাৎ যেই কি এর সাহায্যে বুঝতে পারবেন যে আপনি আসলে কিসের ডেটা সেভ করতেছেন। হ্যাঁ, আর আর যে ডেটাটা সেভ করতে চাচ্ছেন সেটা হচ্ছে ভ্যালু। ধরেন আমি যেহেতু হাই স্কোর সেভ করতে চাচ্ছি, আমি কি হিসেবে লিখলাম হাই স্কোর, অর্থাৎ হাই স্কোর দ্বারাই আমি বুঝবো যে আমি হাই স্কোর সেভ করছি। কমা দিয়ে আমার যে ডেটাটা সেটা হচ্ছে আমার গেম ডেটা ডট হাই স্কোর, এটা সেভ করে দিলাম। ওকে, প্লেয়ার প্রেফসে আমি এটা সেভ করে দিলাম। এখন মেনু সিন কন্ট্রোলারে কি করব? মেনু সিন কন্ট্রোলারে যেটা করব, জাস্ট আমি গেম ডেটা ডট হাই স্কোরে, গেম ডেটা ডট হাই স্কোরে আমি যেই সেভ করা ভ্যালুটা, সেভ করা হাই স্কোরটা নিয়ে আসবো, সেট করছিলাম, এবার গেট করব কিভাবে, সেই সেম প্লেয়ার প্রেফস ডট, এবার গেট ইন্ট, গেট ইন্ট দিয়ে আপনি আপনার যে ম্যাপটা, যেই কিটা দিছিলেন সেই কিটা দিয়ে দিবেন। অর্থাৎ হাই স্কোর কি দিছিলাম আমরা, হাই স্কোরের এসটা ছোট হাতের ছিল, হ্যাঁ। আর এদিকে খুব সাবধান, কারণ এটা কেস সেন্সিটিভ। যেহেতু আপনি ধরেন কোনো এখানে এস বড় হাতে দিয়ে দিলেন, আবার এখানে গেট করার সময় এস ছোট হাতের, তাহলে কিন্তু দুইটা ডিফারেন্ট কি হয়ে গেল। আপনি এখানে ছোট হাতের দিলে ওখানে ছোট হাতেরই দিতে হবে, যাতে ছোট হাতের থাকলে সব ছোট, সব একই রকম হইলেই একমাত্র ওইটা সেম কি হিসেবে বিবেচিত হবে। তাহলে এই তো হয়ে গেল, একদম শুরুতে গেম যেটা হাই স্কোরে আমরা প্লেয়ার প্রেপ থেকে নিয়ে নিলাম, নিয়ে সেটা আমরা হাই স্কোর টেক্সটে সেট করে দিলাম। এভাবে এভাবে প্লেয়ার প্রেপস এর মাধ্যমে আপনি যে কোনো গেম রিলেটেড যে কোনো ডেটা সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে বলা যায় আমাদের গেম মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, একটা কাজ এখন বাকি আছে, সেটা হচ্ছে সাউন্ড অ্যাড করা হয়নি আমাদের এখনো। আমাদের গেমের সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য কি কি রকমের, কি কি ধরনের সাউন্ড লাগবে? প্রথমত বাটনে ক্লিক করতেছি, ক্লিক করার সাউন্ড দরকার। তারপরে ক্লিক করার পরে এনিমি থেকে যে ফায়ার হচ্ছে, ফায়ারের একটা সাউন্ড দরকার। ফায়ারের সাথে যখন কলিশন হচ্ছে, এদের মধ্যে যখন কলিশন হচ্ছে সেই কলিশনের একটা সাউন্ড দরকার। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, তাই না? তো আমরা এখন কিছু মিউজিক ইম্পোর্ট করব। তো তার জন্য অডিওসে যাবেন, যাওয়ার পরে এখানে আমরা অ্যাড করতে পারি। আমি একটু দেখে নেই আমার মিউজিক গুলা সব আলাদা করে রাখছি কিনা, আলাদা করে রাখার কথা। হ্যাঁ, অডিও, আচ্ছা হ্যাঁ, এখানে ক্লিক সাউন্ড, এক্সপ্লোশন সাউন্ড, লেজার সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি সবগুলো আলাদা করে রাখছি। ওকে, তাহলে আমরা যাই, যে সেম রাইট ক্লিক করবেন, করার পরে ইম্পোর্ট নিউ অ্যাসেট, ইম্পোর্ট নিউ অ্যাসেট দিয়ে যেই ফোল্ডারে অ্যাসেট গুলো আছে, অ্যাসেট, অডিও, এই চারটা অ্যাসেট আমরা ইম্পোর্ট করে নিলাম। একটু সময় লাগবে যেহেতু বড় ফাইল। আচ্ছা, চলে আসলো।
তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো প্রথমত মেনু সিনে থাকবো, তাই না? মেনু সিনটা বের করি। আচ্ছা, মেনু সিনে গেলাম। যার মেনু সিনে কিছুই নেই, মেনু সিনে যেটা আছে জাস্ট বাটনে ক্লিক করলে বাটনের সাউন্ড গুলো হবে, জাস্ট এটাই আছে, তাই তো? তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা এখানে দুইটা কাজ করা যায়। আচ্ছা, আমরা আপাতত একটা কাজই করি। মেনু সিন কন্ট্রোলারে কাজটা করব। সেটা হচ্ছে অ্যাড কম্পোনেন্টে ইউডিআইও, এখানে দেখেন অডিও সোর্স, ঠিক আছে? এই অ্যাড কম্পোনেন্টে যে অডিও লিখলে অডিও সোর্স নামে অপশন আসবে, অডিও সোর্সে ক্লিক করবেন, দেখবেন বিরাট একটা অডিও সোর্স চলে আসছে, ঠিক আছে? এখন অডিও সোর্স চলে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মেনু সিনের যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টে আমাদের ক্লিপগুলো, যে অডিও ক্লিপ, সেটা অ্যাড করে নিতে হবে। তো এখানে লিখি আমরা পাবলিক অডিও ক্লিপ ক্লিক সাউন্ড, অর্থাৎ ক্লিক করলে যে সাউন্ডটা হয় সেটা আমরা এখানে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা মেনু সিন কন্ট্রোলারের সাহায্যে কি অ্যাড আছে, অডিও সোর্স অ্যাড আছে। তো সেই অডিও সোর্সের একটা প্রাইভেট ভ্যারিয়েবল আমরা নেই, অডিও সোর্স, অডিও সোর্স নাম দিলাম। ওকে, স্টার্টে আমরা কি করব, অডিও সোর্সে ইনিশিয়ালাইজ করে নিব। কিভাবে? অডিও সোর্স ইকুয়াল টু গেট কম্পোনেন্ট অডিও সোর্স। হ্যাঁ, তাহলে কি হবে, এই গেম অবজেক্টের সাথে যে অডিও সোর্সটা আমরা একটু আগে অ্যাড করলাম কম্পোনেন্ট, সেটার অ্যাড্রেসটা, সেটার রেফারেন্সটা আমরা এই ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, এই অডিও সোর্সের ক্লিপে এই অডিও সোর্স ডট ক্লিপ ইকুয়াল টু আমরা এই যে ক্লিক সাউন্ড নিছি সেই ক্লিক সাউন্ডটা অ্যাসাইন করে দিব। হ্যাঁ, তাহলে এটা আমরা ইনিশিয়ালাইজ করলাম কিন্তু। আচ্ছা, এখন যখন আমরা ক্লিক করব তখন আমাদের কি করতে হবে, অডিও সোর্সটা প্লে করে দিতে হবে, তাই না? একবার প্লে হয়ে যাবে। তাহলে অন ক্লিক প্লে বাটনে শুরুতে যেটা করবেন, অডিও সোর্স ডট প্লে ওয়ান শট। হ্যাঁ, এটা কি প্যারামিটার আছে? আচ্ছা, প্যারামিটারে আপনার ক্লিকটা দিয়ে দিতে হবে, ক্লিক সাউন্ড। আচ্ছা, সেক্ষেত্রে এটা ইউজ, দুইটা মেথড আছে, আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। প্রথমত এটা একটা সিস্টেম, আর একটা হচ্ছে অডিও সোর্স ডট প্লে, এভাবে ইউজ করা যায়, ঠিক আছে? এটা এই অডিও সোর্স প্লে দিলে আপনাকে শুরুতে ক্লিপটা এইভাবে অ্যাসাইন করে নিতে হবে। তো যেহেতু আমরা এইভাবে ইউজ করতে পারতেছি, তাহলে আমরা আলাদাভাবে ক্লিক অ্যাসাইন করার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর ঠিক সেম কাজটা আমরা এই ক্ষেত্রেও করতে চাচ্ছি, করে দিলাম। ওকে, এবার আসি। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, এই যে ক্লিক সাউন্ডটা ওখানে দিয়ে দিতে হবে। অডিওতে যে ক্লিক সাউন্ডটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে অডিও ক্লিপে দিয়ে দিলাম। ওকে, আর একটা জিনিস খেয়াল করেন, অডিও সোর্সে প্লে অন অ্যাওয়াক লেখা, আমাদের তো প্লে অন অ্যাওয়াক দরকার নাই, অর্থাৎ গেম শুরু হয়েই একবার সাউন্ডটা হবে, এটা দরকার নাই। ওকে, আবার লুপও দরকার নাই, নরমালি বাকি যা আছে ওরকমই থাক। এরপর আমরা যেটা করব, জাস্ট আমরা প্লে করে দেই, প্লে করে দিয়ে প্লে বাটনে ক্লিক করলে বুঝতে পারবো কি হচ্ছে। ওয়াও, আমাদের সাউন্ড কাজ করলো, তাই না? ধরেন প্লে হয়েছে, ক্লিক করলাম, সাউন্ড হলো। ওয়াও, আচ্ছা, ঠিক সেম কাজটা আমাদের গেম সিনের জন্য করতে হবে। আবার আমরা গেম সিনে যাই, গেম সিনে যাওয়ার পরে, আচ্ছা, গেম সিনে গেলে ঠিক সেরকম গেম সিন কন্ট্রোলারে আমাদের ক্লিপ গুলো অ্যাড করে নিতে হবে।
আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে না, আমরা গেম সিনেই করি। গেম সিনে যাই, গেম সিনে যাই, ঠিক সেম কাজ। আমাদের শুরুতে ক্লিপগুলো নিয়ে নিতে হবে আলাদাভাবে। পাবলিক অডিও ক্লিপ একটা নিব হচ্ছে ক্লিক সাউন্ড, সরি ক্লিক সাউন্ড নিব। তারপরে নিব হচ্ছে আর কি নিব, লেজার সাউন্ড। তারপর নিব হচ্ছে কলিশন সাউন্ড, ঠিক আছে। আরেকটা নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাহলে এইগুলো আমরা নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কন্টিনিউয়াসলি বাজতে থাকবে, তাই না? যতক্ষণ গেম চলবে ততক্ষণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতে থাকবে। কিন্তু অন্য যে তিনটা সাউন্ড আছে এগুলো হচ্ছে যখন ক্লিক করব মানে একটা নির্দিষ্ট টাইমে একবারই খালি এক্সিকিউট হবে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হবে লুপ চলবে বলা যায়, ঠিক আছে। তাহলে সেই জন্য আমাদের এই যে অডিও সোর্স নামে যে আমরা কম্পোনেন্ট নিছিলাম, আমাদের দুইটা অডিও সোর্স লাগবে। একটা লাগবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, কারণ এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। আর আরেকটা অডিও সোর্স লাগবে এই একবার করে ক্লিক সাউন্ড প্লে করানোর জন্য, কিংবা লেজার সাউন্ড প্লে করানোর জন্য, কিংবা কলিশন সাউন্ড প্লে করানোর জন্য, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, আমরা গেম সিন কন্ট্রোলারের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে দিব। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য গেম সিন কন্ট্রোলারে একটা অডিও সোর্স নিব। এখানে আমরা একটা অডিও সোর্স নিয়ে নিলাম, সেটা হচ্ছে কিসের জন্য, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। আচ্ছা, নেওয়ার পরে দেখেন অডিও সোর্সটা নিলাম, এবং অডিও সোর্সটা অবশ্যই লুপ চলবে। কেন? আমরা যেহেতু এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা বাজাচ্ছি, সো এটা লুপিং হতে থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আলাদাভাবে নেওয়ার দরকার নাই, কারণ এটা যেহেতু কন্টিনিউয়াসলি বাজবে। কারণ হচ্ছে আমরা এখানেই ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারবো, যে অডিও সোর্সে অডিও ক্লিপ নামে একটা অলরেডি আছে, একটা ফাঁকা জায়গা আছে, সেখানে আমরা অডিও ক্লিপটা অ্যাড করে দিতে পারি। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এখানে ছেড়ে দিলাম, হ্যাঁ। এটা হবে কি, তাহলে এই সিনটা যখন প্লে হবে তখন থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক চলা শুরু করবে, এবং সেটা শুরু থেকে চলবে, এবং এটা লুপ চলবে, লুপ হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর ক্লিক সাউন্ড, লেজার সাউন্ড এগুলো নিয়ে নেই। ক্লিক সাউন্ড নিলাম, লেজার সাউন্ড নিলাম, এক্সপ্লোশন সাউন্ড, এটা হচ্ছে কলিশন সাউন্ড হিসেবে নাম দিছি, সমস্যা নেই, নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এই কাজগুলো করানোর জন্য কি করব, আমরা আরেকটা গেম অবজেক্ট নিব। কেন? ওইটাতে আমরা আরেকটা অডিও সোর্স অ্যাড করব। এখানে আমরা নাম দিলাম অডিও ম্যানেজার, ঠিক আছে। অডিও ম্যানেজার নাম দিয়ে এইটাতে আমরা একটা অডিও সোর্স অ্যাড করলাম, ঠিক আছে। এবং এটা প্লে অন আওয়াক হবে না, লুপও হবে না, এটার মাধ্যমে আমরা অন্যান্য সাউন্ড গুলো বাজাবো। তাহলে যেটা করতে হবে, সেই অডিও ম্যানেজারের জন্য আমাদের একটা অডিও সোর্স ভেরিয়েবল লাগবে। মেনু সিনে যে কাজটা করছিলাম আমরা, অডিও সোর্স নিলাম, হ্যাঁ। নেয়ার পরে কি করব, আমরা যখন ক্লিক হবে, অর্থাৎ ক্লিক কখন কখন হচ্ছিল, এই যে অন ক্লিক ব্যাক টু মেনু বাটন, এটা একটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, অডিও সোর্স ডট প্লে ওয়ান শট ক্লিক সাউন্ড, ঠিক আছে। এটা একটা। ঠিক সেম কাজটা আমাদের এখানেও হবে, যখন আমরা প্লে এগেইন বাটনে ক্লিক করব, হ্যাঁ। আচ্ছা, আর কি বাকি আছে, আর দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমার হয়ে গেল এই লেজার সাউন্ড আর হচ্ছে কলিশন সাউন্ড দেওয়াটা। আচ্ছা, এটা পাবলিক দিছে, ওকে। সেই কাজটা করতে হবে আমাদের প্লেয়ার কন্ট্রোলারে যখন আমার ফায়ার হবে, অর্থাৎ ওই যে অন ক্লিক ফায়ার বাটন, তো অন ক্লিক ফায়ার বাটনে আমি কি করব, ফায়ারিংটা করব। তাহলে ফায়ারটা আমার আছে হচ্ছে গেম সিন কন্ট্রোলারে। তাহলে গেম সিন কন্ট্রোলার ডট ইনস্ট্যান্স ডট ওই যে অডিও সোর্স নিয়েছিলাম, সেই অডিও সোর্স ডট প্লে ওয়ান শট
এবং কোন ক্লিপটা দিব, ক্লিপটাও আমার গেম সিন কন্ট্রোলারে আছে, ডট ইনস্ট্যান্স ডট লেজার সাউন্ড, তাই না, লেজার সাউন্ড, ঠিক আছে। ওকে, তাহলে এটা দিলে হবে কি ফায়ার হবে। আচ্ছা, ফায়ার হলো। আর কলিশন কখন হবে? কলিশনটা হবে হচ্ছে আমার লেজার কন্ট্রোলার স্ক্রিপ্টে। লেজার কন্ট্রোলার স্ক্রিপ্টে যখন এই যে এনিমির সাথে যখন সংঘর্ষ হচ্ছে তখন আমরা কলিশন এই এক্সপ্লোশনের সাউন্ডটা দিব। হলো সেক্ষেত্রেও হবে হচ্ছে গেম সিন কন্ট্রোলার ডট ইনস্ট্যান্স ডট অডিও সোর্স ডট প্লে ওয়ান শট গেম সিন কন্ট্রোলার ডট ইনস্ট্যান্স ডট লেজার সাউন্ড, ঠিক আছে। তাহলে এক্সপ্লোশনের সাউন্ডটা এখানে হলো। সরি, আবার দেখেন যখন দেখেন ইয়ে হবে, যখন আর কি গেম ওভার হয়ে যাবে, গেম ওভার মানে হচ্ছে প্লেয়ারের সাথে যখন কলিশন হবে সেক্ষেত্রেও তো আসলে আমাদের কলিশনের সাউন্ডটা বাজাইতে হবে, তাই না। তাহলে আবার একই কাজ, যেটা আমরা কপি পেস্ট করতে পারি, গেম সিন কন্ট্রোলারটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। বলা যায় আমাদের কাজ শেষ। লোড হয়ে গেছে। আচ্ছা, গেম সিনে যাই, যাওয়ার পরে কিছু ইনিশিয়ালাইজ করতে হবে। অডিও সোর্স তো আমরা গেম সিনে এখানে শুরুতে, আচ্ছা হ্যাঁ, এই যে অডিও সোর্স নিছি, এটা এই অডিও ম্যানেজারটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে হবে। তাহলে এটা আমরা কি করলাম, অডিও ম্যানেজারের সাথে যে অডিও সোর্সটা লাগানো ছিল সেটা এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা আবার মেনু সিনে ব্যাক করি, করার পর আমরা আবার প্লে করে দেখি কি অবস্থা। ওয়াও, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু হয়ে গেছে। বাহ, আচ্ছা, এক্সপ্লোশন সাউন্ড হচ্ছে না কারণ আমি মনে হয় লেজার সাউন্ড ফিক্স করে দিছি। ও হ্যাঁ হ্যাঁ, যে আমি লেজার ক্লিপটা চালু করতেছি, এটা তো লেজার হবে না, এটা হবে হচ্ছে কলিশন সাউন্ড। এখানে সেম অবস্থা, কলিশন সাউন্ড। বাহ, গেম ওভার হয়ে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, গেম ওভার হয়ে গেছে কিন্তু তবুও আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছেই। তো গেম ওভার হলে তো যদি চান ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ করে দিবেন গেম ওভার হওয়ার সাথে সাথে, যদি ওই রকম সিস্টেম করতে চান, এটা ডিপেন্ড করে। তো ওটা অফ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট যেখানে গেম ওভার কল করতেছিলাম আমরা, এই যে গেম ওভার, তো জাস্ট গেম ওভারের জায়গায় গেট কম্পোনেন্ট অডিও সোর্স ডট এই যে স্টপ করে দিলেই আপনার স্টপ হয়ে যাবে মিউজিকটা, ঠিক আছে। এটা দিলে যেটা হবে, গেম ওভার হওয়ার সাথে সাথে আমার মিউজিকটা স্টপ হয়ে যাবে। তো এটা আমি দিলাম না, হোক, সমস্যা নেই, থাকুক। তাহলে বলা যায় আমাদের মোটামুটি গেম কমপ্লিট। হ্যাঁ, আমরা আমাদের কোর্সে যে টার্গেট নিয়ে এগোচ্ছিলাম আমাদের গেমটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি গেমের ফিচার অ্যাড করার জন্য আরো অনেক কিছু করতে পারেন। যেমন আমরা একটা কাজ দেখাইনি, সেটা হচ্ছে এই গেমটা তো যেহেতু ইনলেস রানার, যত সময় যাবে একটা নির্দিষ্ট টাইম পর পর কি হবে, ব্যাকগ্রাউন্ড স্পিড বাড়বে, তাই না। ব্যাকগ্রাউন্ড স্পিড তো ইনিশিয়াল যেটা ছিল
আমরা ইনিশিয়ালাইজ করে দিছিলাম একটা ব্যাকগ্রাউন্ড স্পিড। এই যে গেম সিনে যদি যাই, এই যে ইনিশিয়াল লেয়ার স্পিড, এই প্রত্যেকটা লেয়ারের স্পিড আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এটা কনস্ট্যান্ট থাকতেছে। হ্যাঁ, তারপরে লেজার স্পিড, এনিমি স্পিড, তারপরে এনিমি স্পন ডিলে, কতক্ষণ পর পর ডিলে হবে। তো যেহেতু খেলতে খেলতে গেম খেলতে খেলতে আরো সামনে যাবে, আরো ডিফিকাল্টি লেভেল বাড়বে, সেহেতু ধীরে ধীরে আপনার ইয়ে হবে আর কি, এগুলো ধীরে ধীরে বাড়াতে হবে। তো সেই কাজগুলো আমরা মেইনলি গেম সিন কন্ট্রোলারেই করতে পারবো। গেম সিনের যে আপডেটে আমরা মনে আছে আমরা এনিমি স্পন কেমনে করছিলাম, এই যে আমরা কারেন্ট টাইম নিছিলাম, এনিমি স্পন ডিলে নিছিলাম, মানে টাইমের ব্যাপার স্যাপার আর কি। এক্ষেত্রেও আপনি কতক্ষণ পর পর স্পিড বাড়াবেন, আপনার ব্যাকগ্রাউন্ডের স্পিড বাড়াবেন, সেটার জন্য আপনার টাইমের ভ্যারিয়েবল এখানে নিয়ে নিতে হবে। কারেন্ট টাইম যেহেতু আসে লাগবে না, আপনি এই যে লাস্ট ব্যাকগ্রাউন্ড স্পিড ইনক্রিজড টাইম এটা রাখতে পারেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি বারবার এখানে চেক করে ঠিক যতক্ষণ পর পর আপনি করতে চান, আমরা ঠিক এনিমিটা যেভাবে স্পন করছি, একটা নির্দিষ্ট টাইম পর পর স্পন করছি, ঠিক সেরকম আপনি একটা নির্দিষ্ট টাইম পর পর ব্যাকগ্রাউন্ডের স্পিডটা খালি বাড়াই দিবেন, অথবা এনিমির স্পন ডিলেটা কমাই দিবেন। এই কাজটা আপনি আপডেটই করতে পারবেন। তো শেষ আমাদের আসলে এই 4 দিনের ওয়ার্কশপটা কমপ্লিট। আমরা আরেকবার শুরু থেকে গেমটা খেলি, আর একটু খেলে আমরা বিল্ড দিব প্লে স্টোরের জন্য। সবই ঠিকঠাক কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিল্ড দিতে গেলে যেটা করতে হবে, মেনু সিনে থাকবেন, ভালো কথা। এই যে ফাইল, এখন আমরা বিল্ড দিব, ওকে, প্লে স্টোরে খেলার জন্য। ফাইল, বিল্ড সেটিংস, বিল্ড সেটিংস এ যাওয়ার পর আমরা তো প্রজেক্টের শুরুতেই অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নিয়েছিলাম, ওকে। হ্যাঁ, আপনাদের একদম প্রজেক্ট ক্রিয়েট করার পর নরমালি বাই ডিফল্ট পিসি ম্যাক থাকে, আপনারা গেম টেম এগুলো বানানোর আগেই অ্যান্ড্রয়েডে কনভার্ট করে নেবেন। হ্যাঁ, কনভার্ট করে নেওয়ার পর এই অবস্থায় থাকবে, যা আছে নরমালি সেরকমই থাক, কোনো সমস্যা নেই। বিল্ড, এখানে বিল্ডে ক্লিক করবেন, বিল্ডে ক্লিক করলে বিল্ড হওয়া শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, তবে তার আগে কিছু ব্যাপার আছে। যেহেতু অ্যান্ড্রয়েড, এটা কি ইম্পর্টেন্ট, এখন বিল্ড দিলে এরর আসবে অনেকগুলা। তো যেটা করতে হবে, প্লেয়ার সেটিংসে যাবেন, প্লেয়ার সেটিংসে গিয়ে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাদের সেট করতে হবে। যেমন প্রথমত কোম্পানি নেম, হ্যাঁ, আমাদের কোম্পানি নেম দিতে হবে। এখানে আমরা কোম্পানি নেম ইউনিটি দিলাম আপাতত, ঠিক আছে। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমে নরমালি গেমটার নাম হয়। হ্যাঁ, আমরা এখানে গেমের নাম হিসেবে কি দিতে পারি, এসপিএসি স্পেস শুটার, ঠিক আছে, স্পেস শুটার নাম দিলাম। আর এটা ভার্সন, কোম্পানির নেম ইউনিটি দিলাম, প্রোডাক্ট নেম গেমের নাম স্পেস শুটার দিলাম, ভার্সনটা 0.1 দিলাম।